আজ সানডেতে যে প্র্যাকটিস সেটটা করেছি সেটারই আজকে সলিউশনটা করি, তারপরে আমরা ইংলিশের ওই সেটটাতে আমরা যাব। ঠিক আছে, এখানে ইংলিশ আছে, নোট ডাউন করবে সবাই ভাই। প্র্যাকটিস সেট বলুক যাই করি, আমি ক্লাস যখন করাবে নোট ডাউন করা শিখবে। তোমাকে নিজেকে মোটিভেট রাখতে হবে, নিজেকে শিখে নিতে হবে। শেখার অনেক জায়গা আছে, বাট তোমাকে নিজে থেকে শিখতে হবে। শিখতে একবার পারলে ভাই কোনো চাপ নেই কিন্তু। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেন কি বলছে, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি? এটা কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আর তোমরা উত্তর বলার চেষ্টা করবে। এটা পরীক্ষায় এসেছিল। কোন ভাষা? সংস্কৃত ভাষা বলে। এখানে একটু নোট ডাউন করে রাখবে, সংস্কৃতের স্বর্ণযুগ বলা হয়, সংস্কৃতের স্বর্ণযুগ বলা হয় এই গুপ্ত যুগকে। ঠিক আছে, এই যে একটা উপনাম, এইটা মাথায় রাখবে, তাহলে পরীক্ষা আসতেই পারে। আগে যেহেতু এসছে যে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা ডাইরেক্ট এসেছিল, তাহলে এবার বলতেই পারে সংস্কৃতের স্বর্ণযুগ কাকে বলা হয় বা কোন যুগ বলা হয়, তাহলে কি হতে পারে? গুপ্ত যুগ। কোশ্চেন ঘুরিয়ে আসতেই পারে। এবার এখানে পালি ভাষা, পালি ভাষা তোমরা কোথায় পড়েছো? বৌদ্ধদের ভাষা কি ছিল? বৌদ্ধদের ধর্মগ্রন্থের ভাষাগুলো কি ছিল? পালি ভাষায়, বা ত্রিপিটক রচিত পালি ভাষায়। আর এই প্রাকৃত আর একটা নাম কি, আর্দমাগধী, এই ভাষাটা কারা ইউজ করতো? কল্পসূত্র আছে, মানে কি মহাবীরের যেগুলো, মানে কি জৈন জৈন সম্প্রদায় ছিল, মেন ভাষা হচ্ছে এটা। বোঝা গেল? এই তিনটেই কিন্তু মাথায় রাখবে। জৈনদের প্রধান ধর্মগ্রন্থ কি ছিল? কল্পসূত্র। বৌদ্ধদের ত্রিপিটক, জাতক, এগুলো হবে। ঠিক আছে, নেক্সট দেখো, প্রাচ্যের ভেনিস বলা হয় কাকে? সবারই জানা, প্রাচ্যের ভেনিস কাকে বলে? কোচিকে বলা হয় কি? প্রাচ্যের ভেনিস। আর কোচি কোথায় অবস্থিত? কেরালা রাজ্যে অবস্থিত। রাজ্যে, কেরালা রাজ্যের কোচি শহর। এখানে কি আছে? প্রচুর খাল বিল বন্দর আছে বলে একে কী বলা হয়? ইস্টের ভ্যানিস। ঠিক আছে, ইকোলজি শব্দটি, এই যে ইকোসিস্টেম, ইকোলজি, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো ইকোলজি শব্দটির কে করেছিল? এটা আর্নেস্ট হেকেল করেছিল। কি? আর্নেস্ট হেকেল করেছিল। হ্যাঁ, ওইকোলজি শব্দটা ছিল ব্যবহার করেছিল, ওইকোলজি থেকে ইকোলজি এসেছিল। আর এটা কত সালে ছিল? 1866 সাল। 1866 সালে কিন্তু আর্নেস্ট হেকেল করেছিল এটা। আর মেন্ডেল, মেন্ডেল কিসের জনক? বংশগতির জনক বলা হয় কাকে? মেন্ডেলকে বলা হয়। তাই তো। আর এই ডারউইন কি? প্রাকৃতিক প্রাকৃতিক নির্বাচনবাদের তত্ত্ব, প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বের প্রবক্তাকে ডারউইন। তাহলে এইগুলো কিন্তু পরীক্ষায় আসবে, এই পয়েন্টগুলো মাথায় রাখবে। নিচের মধ্যে কোন প্রাণী দেহতলে মাধ্যমে শ্বাসকার্য করে? তোমাদের অলরেডি নোট দেওয়া আছে। এই শ্বাসকার্য বা হচ্ছে শ্বাস অঙ্গ বা হচ্ছে তোমার গমন অঙ্গ, রেচন অঙ্গ, এগুলো কিন্তু তোমাদের অলরেডি নোট দেওয়া আছে। তো এখানে এই কোশ্চেনটা তোমাদের কমন, ম্যাক্সিমাম সবই তো কমন। নিচের কোন, তাহলে এটা কোনটা অ্যান্সার হবে? দেহতলের মাধ্যমে বলেছে, তাহলে দেহতলের মাধ্যমে করে কে? হাইড্রা। ভেরি গুড, দেহতলের মাধ্যমে হাইড্রা করে, তাই তো। আর অ্যামিবা কি করে? অ্যামিবা কি দিয়ে করে? বলছে হাইড্রা অ্যামিবার মতো নিম্নশ্রেণী প্রাণী সারা গা দিয়ে অক্সিজেন নেয়, একে দেহতলীয় শ্বসন বলা হয়। ঠিক আছে, তাহলে হাইড্রা অ্যামিবা হচ্ছে শ্বাসকর জ্বালায় দেহতল দিয়ে, এটা মাথায় রাখতে হবে। আর ব্যাঙাচির কি হয়? বহিঃফুলকা। ব্যাঙাচির বহিঃফুলকা, ভেরি গুড। জোকের কি হবে? দেহ ত্বকের মধ্যে, ভেরি গুড। শামুকটা মনে আছে? মাংসল পদ কি? ওটা কি মানে শ্বাসঙ্গ? ওটা দিয়ে তো ওই চলাফেরা করে, সঙ্গ তো না। শামুকের শ্বাসঙ্গের নাম কি? মোলাস্কা প্রজাতির যেগুলো,
আমাকে বলবে কমেন্টে যারা দেখছো, এটা একটা কাজ দিলাম মোলাস্কা, আর তোমরা এখন বলার দরকার নেই, তোমরাও কমেন্ট করবে। আচ্ছা চলো, এমপি, আচ্ছা এমপি বলতে এমপি এর পুত্র, ঠিক আছে। তাহলে এম কার পুত্র? পি এর পুত্র। তাহলে পি আগের জেনারেশন, পুরুষ বোঝাচ্ছে, মাথায় ছোট্ট প্লাস। আচ্ছা এম পি এর পুত্র, সরি এম পুত্র বলছে, তাহলে এম মাথায় প্লাস। কিউ ও এর নাতনি, তাহলে এদের দুটোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, এই জন্য ওটা আমরা পরে করব এই লাইনটা। ও আবার পি এর স্বামী, তাহলে ও আবার কি? ও হচ্ছে পি এর স্বামী, তার মানে এদের স্বামী হয় পি কি স্ত্রী। এবার এখানে একটা সম্পর্ক আছে, কিউ আবার কে? ও এর নাতনি, তাহলে এরা যদি স্বামী স্ত্রী হয় তাহলে ছেলে, তাহলে ছেলের এখানে কি বলে নাতনি, মানে এদের দুইজনার নাতনি, মানে কি হচ্ছে এখানে কিউ নাতনি। আচ্ছা সাধারণত মেয়ের বলা হয়, তাই তো, মেয়ের মেয়ের এটা হয়, দেখছি এবার। তাহলে এম ও এর কে হয়? তাহলে এম ও এর কে হবে? এম ও এম ও এর কে হবে? পুত্র হবে। পুত্র হবে। এম ও এর পুত্র হবে, এটা পুত্র অ্যান্সার, এটা কিন্তু পুত্র হবে। হ্যাঁ পুত্র হবে, এটা একটা শর্টকাট নিয়ম আছে ঘড়িতে। ঠিক আছে, শর্টকাট কিছু করার দরকার নেই, এটাই বুঝে নাও। এটা ভুল অ্যান্সার কি, মানে ভুল ছিল, অ্যান্সার কি দাদু করা ছিল, এটা ভুল আছে কিন্তু। হ্যাঁ 6 দাগ দেখো, ঘড়ির বিপরীতে রাখা আয়না, মানে আয়নায় প্রতিবিম্ব খুবই সোজা, 8:30 মানে বাদ দেবো কটা থেকে? 11:60 থেকে, মানে 12টা থেকে বাদ দেবো, তো মিনিট আছে যেহেতু, তাই 11:60 যা 12টাও তাই, তাই 11:60 থেকে বাদ দিই আমরা, যেহেতু মিনিট আছে তাই। তাহলে এখানে বাদ দিলে 30টা হয়ে 30 মিনিট, আর এদিকে 8 আর 3 11, তাহলে হচ্ছে 3:30। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা দেখব, রাম এ বিন্দু থেকে যাত্রা শুরু করে প্রথমে ঠিক উত্তর পূর্ব দিকে বরাবর, আচ্ছা তাহলে এখানে রাম শুরু করলো, ঠিক আছে, এ বিন্দু থেকে, ওকে, যাত্রা শুরু করে প্রথমে ঠিক উত্তর পূর্ব দিকে। আচ্ছা এইটা হচ্ছে নর্থ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা সাউথ, তাহলে উত্তর পূর্ব মানে এই দিকে, তাহলে প্রথমে উত্তর পূর্ব দিকে 12 মিটার গেল, তাহলে উত্তর পূর্ব দিকে গেল কত? এটা 12 মিটার, যে উত্তর পূর্ব দিক মানে এইটা 12 মিটার গেল, ভেরি গুড। তারপরে কি বলছে? 12 মিটার, এবং সেখান থেকে ঠিক দক্ষিণ পূর্ব দিকে, তাহলে দক্ষিণ পূর্ব মানে কোথায়? এইখানে পয়েন্ট, তার দক্ষিণ পূর্ব কোথায়? এটা দক্ষিণ পূর্ব কোথায়? নিচের দিকে। তার দক্ষিণ পূর্ব মানে কোন দিক হচ্ছে? ডান দিকের কোণায়। সেখান থেকে ঠিক দক্ষিণ পূর্ব দিক বরাবর 16 মিটার, তাহলে এইখান থেকে দক্ষিণ পূর্ব বরাবর ঠিক 16 মিটার বলছে, তাই তো। তাহলে দক্ষিণ পূর্ব মানে এইদিকে, এইদিকে তো, এই যে দক্ষিণ পূর্ব এইদিকে আসছে, তাহলে দক্ষিণ পূর্ব দিকে 16 মিটার, মানে একটু বেশি গেল, তাহলে একটু বড় দাগ দিলাম ওই জন্য, 16 মিটার যেহেতু 12 থেকে বেশি, বুঝতে পারছো? এই যে এইখান থেকে ছবিটা আঁকছি কিন্তু, আর সেই ছবিটা এখানে ফিগার আউট হচ্ছে, ঠিক আছে। তাহলে এইদিকে গেল। আচ্ছা এবার কি বলছে? সেখান থেকে ঠিক দক্ষিণ পূর্ব বরাবর 16 মিটার গেল, এ বিন্দু থেকে এখন দূরত্ব কত? এ বিন্দু মানে স্টার্টিং পয়েন্ট এইখানে, এইটা, তাহলে আমরা তো ইজিলি পেয়ে গেলাম, এটা কি? অতিভুজ, এটা ত্রিভুজ হলো। তাহলে অতিভুজ বের করার সূত্রে কি বলছে? লম্বের স্কোয়ার রুট ওভার লম্বের স্কোয়ার, মানে 12 স্কোয়ার 144 প্লাস কি ভূমি হচ্ছে 16, ভূমির স্কোয়ার, মানে 16 স্কোয়ার কত? 256, তাহলে যোগ করলে কত আসে? রুট ওভার 400, আর 400 মানে কত হবে? 20 400, তার মানে 20 মিটার অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। সুন্দরভাবে ফিগার করবে, অ্যান্সার বের হবে। নেক্সট, ইন্ডিয়ার কোড এত, এই মাইক্রোফোনটা অফ করবে, হ্যাঁ ভাই। ইন্ডিয়ার কোড এত, তাহলে জাপানের কোড কত? কি হতে পারে? দেখো একটা জিনিস দেখো, আই মানে 9, এন মানে 14, ডি মানে 4, আই মানে 9, এ মানে 1, তাহলে পরপর মানটা দেওয়া আছে। তাহলে জে মানে কত? 10, তারপর হচ্ছে এ মানে
এক, তাহলে 101 হবে, এটা হবে না অ্যান্সার, এটা হবে না অ্যান্সার। তারপরে হচ্ছে কি পি মানে কত 16, 16 আর এ মানে 1, এন মানে 14, কোনটা আছে 14 10 11 61, এটা তো নেই, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? পরপর জাস্ট মানটা দেওয়া আছে। আচ্ছা এখানে দেখো রয়েছে কি আছে 4 ইন্টু 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। আচ্ছা এখানে একটা অঙ্ক দিয়েছি তাই তো, তাহলে এইখানে আমরা ধরে নেবো জিজ্ঞাসা চিহ্ন জায়গায় এক্স। তাহলে এখানে কি লিখতে পারি 4 ইন্টু 5 স্কোয়ার মানে কি 5 স্কোয়ার মানে ডাইরেক্ট কত ধরবো এখানে 25, তাই 4 25 কত লিখবো ডাইরেক্টলি 100 লিখবো। ওকে, মাইনাস এখানে 3 স্কোয়ার রয়েছে, গুণের কাজ হয় কিন্তু বদমাস টুল হিসেবে, তাই 3 স্কোয়ার মানে 9, তাহলে 7 9 কত লিখবো 63, প্লাস 6 স্কোয়ার মানে 36, আর এই পাশে প্লাস 24 আছে মানে কি এ পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে মাইনাস 24, আর ও পাশে সমান সমান এক্স। এবার কি করব যোগ কাজগুলো আগে করব আর বিয়োগের গুলো আগে করব। তাহলে এখানে 100 আছে আর 36 আছে, যোগ করলে কত হবে 136। এইখান থেকে মাইনাস 63 আর মাইনাস 24 যোগ করলে কত হবে 87 হবে, তাহলে মাইনাস 87 হবে, যেহেতু দুটোই মাইনাস। আচ্ছা তাহলে এইখানে দেখো 136 থেকে 87 বাদ দিলে কত হবে 49, তাহলে হবে কত 49, হচ্ছে 49, আর 49 মানেই কত 7 স্কোয়ার, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? বোঝা গেল তো? চলো নেক্সট। একটি বালতি 425 টাকায় বিক্রি করলে যা লাভ হয় 355 টাকায় বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয় দ্রব্যটি ক্রয় মূল্য। যখনই বলবে যত লাভ তত ক্ষতি, কিচ্ছু করার দরকার নেই, যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় ক্রয় মূল্য। মাথায় রাখবে এটা, যখনই বলবে যত লাভ তত ক্ষতি, এই কথাটা যত তত এই লাভ ক্ষতিটা থাকবে, তখন কি করতে হবে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই কি পাবো আমরা ক্রয় মূল্য। এই কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে। তাহলে 5 আর 5 10 0, 5 আর 2 7, আর হাতে ছিল 1 8 হয়ে গেল, 4 আর 3 7, তাহলে 780, এটাকে 2 দিয়ে ভাগ করলে কি পেয়ে যাবো ক্রয় মূল্য। তাহলে 780-কে 2 দিয়ে ভাগ করলে কত হয় মানে 78-কে ভাগ করলে 39, 390 আর একটা শূন্য মানে 390 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান বি। বুঝতে কারো অসুবিধা? আচ্ছা এটা কেন হয় দেখাতে হবে নাকি আবার? দেখে নাও, ধরে নিলাম এক্স টাকা হচ্ছে লাভ বা ক্ষতি, যেহেতু লাভ বা ক্ষতির পরিমাণ সেম যত তত, তার মানে লাভ বা ক্ষতির পরিমাণ ধরে নাও এক্স টাকা। ভেরি গুড। আচ্ছা ভাই একটা কথা বলি, যখন তোমার লাভ হচ্ছে তখন ক্রয় মূল্যটা কম হবে না বেশি হবে? ক্রয় মূল্য মানে কেনা দাম, তুমি যখন বিক্রি করে লাভ করছো তখন কি হবে কেনা দামটা কি তোমার কম হবে না বেশি হবে? কম হবে। ভেরি গুড। তাই লাভটা যে লাভটা হচ্ছে সেই লাভটা বাদ দিলেই আমি কি পেয়ে যাব আমার কেনা দামটা পেয়ে যাব। তাহলে এইটা সমান সমান কেনা দাম হয়ে যাবে। আবার এখানে কি তুমি 355 টাকায় যখন বিক্রি করছো তোমার লস হয়ে যাচ্ছে, তাহলে যেটুকু লস হচ্ছে সেটা যদি অ্যাড করি কি হয়ে গেল তোমার ক্রয় মূল্য। তাহলে এইটা সমান, তাই মিডিলে সমান সমান চিহ্ন দিয়েছি। এবার ক্যালকুলেশন করলে কি হচ্ছে দেখো, এদিকে 425 তাই তো, আর এদিকে আসছে কি মাইনাস 355 ইকুয়াল টু এই পাশে মাইনাস এক্স, ও পাশে গেলে প্লাস এক্স, তাহলে প্লাস এক্স 2x হয়ে যাবে। এই 2x সমান সমান কত আসছে ক্যালকুলেশন করলে 70। এটা কিন্তু ডেসক্রিপটিভ ওয়েতে যখন করবা তখন এটা, না হলে কিন্তু আগে যে সিস্টেম ওটা শিখিয়েছি ওটাই করবা। তাহলে এখানে বিয়োগ করলে 70 আসছে। ভেরি গুড। তাহলে এক্স সমান সমান কত হবে 2 দিয়ে ভাগ করলে 35। তাহলে যে কোনো এক পাশে লাগিয়ে দাও বা বসিয়ে দাও, তাহলে 355-র সঙ্গে যদি তুমি 35 যোগ করো কত হয় বলে দাদা 390 হয়। চলে আসলো কি না? বা এই পাশেও যদি ক্রয় মূল্য করতে পারো 425 থেকে 35 বাদ দিলে 390 হয়। বোঝা গেল? কিন্তু আমরা প্রসেস কি শিখলাম শর্টকাট প্রসেস, যত তত যদি থাকে ক্ষতি আর লাভের ক্ষেত্রে সেখানে আমরা দুটো বিক্রয় মূল্যকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে ক্রয় মূল্য পাই। পরীক্ষার সময় এটা করতে হবে। কনসেপ্ট তো বুঝিয়ে দিলাম।
নেক্সট দেখো 11 দাগ, দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় সংখ্যার 20% ও 25% কম, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্ট? কিচ্ছু না। এই টাইপের অঙ্কে কী করতে হয়? তৃতীয় সংখ্যাটাকে কত ধরতে হয়? 100% ধরতে হয়। তাহলে 100 এর 20% কম মানে কত হবে সেটা? প্রথম সংখ্যা কত হবে? 80 হবে। আর আর বলছে দুই সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে কি দ্বিতীয় সংখ্যা থেকে কত হবে? 25% কম মানে 75 হবে। 75 অ্যান্সার কি চাইছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত পার্সেন্ট। তাহলে দ্বিতীয় সংখ্যাটির কত পার্সেন্ট? প্রথম সংখ্যাটি যেটা প্রথমে বলবে সেটা উপরে লিখতে হয়। এই যে প্রথম সংখ্যাটি, তাহলে প্রথমেটা উপরে লেখো। কত পার্সেন্ট মানে কত? 100-এ কত পার্সেন্ট মানে 100-এ কত, তাই না? তাহলে এখানে কত কি হলো? তাই প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত পার্সেন্ট। আচ্ছা, তাহলে কত আসছে কাটাকুটি করলে? পয়েন্ট আসছিল 106.67% আসছিল। হ্যাঁ, ওটাই হবে, পয়েন্টেই আসবে তাহলে। আশি বাই 72 ইন্টু 100 সমান সমান ক্যালকুলেশন করলে কত আসে? 106.66%। এটাই অ্যান্সার, ঠিক আছে? এটাই অ্যান্সার। অপশান মিলছে না। যদি প্রশ্ন দ্বিতীয়টি প্রথমটির কত পার্সেন্ট হয় তখন 93.75 আছে, যদি প্রথমটি দ্বিতীয়টির কত পার্সেন্ট হয় তখন 80%। প্রশ্নে ভুল আছে, ঠিক আছে? এটা ভুল আছে, হবে কত অ্যান্সার? এই সেটা অনেকটা প্রশ্নে ভুলভাল অ্যান্সার। এটা হবে কি 106%, 106.6%, ঠিক আছে? প্রশ্ন ভুল আছে। তিনটি গাড়ির বেগের অনুপাত দিয়ে দিয়েছে, গাড়িগুলির সমদূরত্ব অতিক্রম করতে সময় নেবে কত? তো তোমাদের আমি কি শিখিয়েছিলাম? যখন দূরত্ব সমান থাকে তখন গতদিনই শিখিয়েছিলাম, যারা ক্লাস করেছো বা লিঙ্ক দিয়েছিলাম ক্লাস দেখেছো ভাই, কি শিখিয়েছিলাম? যে ডিস্ট্যান্স যখন ফিক্স, এই যে সম অতিক্রান্ত দূরত্ব, তখন গতিবেগের রেশিওর উল্টো হয় টাইমের রেশিও। তোমার সেই টাইমের রেশিওটাই চেয়েছে। তাহলে এর উল্টো রেশিও মানে কি? ব্যস্ত অনুপাত। আর যখন দুটো থাকে উল্টে, দেখো 2 আর 3 মানে উল্টে দিলে 3 আর 2 করতে পারতাম, কিন্তু এখানে 3টে আছে, উল্টাবে কি করে? তাহলে সেক্ষেত্রে ব্যস্ত অনুপাত ফরম্যাট কি বলছে? এলসিএম করতে হয়। এলসিএম করে ভাগ করলে যেটা আসবে সেটা। তাই 2, 3 আর 4-এর এলসিএম কত হবে? 12 হবে। কত হবে? 12 হয়। তাই 2 দিয়ে 12কে ভাগ করলে কত হবে? 6 হবে। এই হয়ে গেল ব্যস্ত অনুপাত। 3 দিয়ে 12কে ভাগ করলে কত হবে? 4 হবে। 4 দিয়ে 12কে ভাগ করলে কত হবে? 3 হবে। তাহলে অ্যান্সার কত এলো? অপশান বি। বুঝতে পেরেছো সবাই? ওই একটা সংখ্যাকে দাদা দেবে পর বাকি দুটো গুণ করে দিলে ওই সংখ্যা এই একই আসবে। হ্যাঁ, সেটাও একই বিষয়, টাকা প্রসেস। তাও হবে। ব্যস্ত অনুপাত যেটা বলতে চাইছো সেই একই তো বিষয়। তখন আবার তোমাকে আবার রেশিও করতে হবে যদি বড় হয়। দেখো এখানে এর কাছে দেবে দাও, মনে করো 2টা নেই, তাহলে 3 4 12 হবে একটা। মনে করো দ্বিতীয় সংখ্যা মানে 3টা নেই, 4 2 8 হবে। 4 নেই, তার মানে কত হবে? 3 2 6 হবে, 2 দিয়ে ভাগ যাবে, 6 2 12, 4 2 8, 3 2 6, এটাই আসছে, ঠিক আছে? কিন্তু এলসিএমে করতে হয়, এটাও শিখে রাখো। 8.1-3%কে ভগ্নাংশে পরিণত করলে কী হয়? সিম্পল একদম, কনসেপ্ট আর কিচ্ছু না। তাহলে 8.3 মানে কি? 3 8 24 আর 25/3, 25/3। আর পার্সেন্টেজ মানে কত হয়? পার্সেন্টেজ মানে 100। 100 মানে তো গুণ করা মানে কি? দুটো শূন্য অ্যাড হয়। বুঝতে পেরেছো এটা? তাহলে 25/300 মানে কি হয়ে যাবে? প্রতিযোগকে 25। আচ্ছা, এটা আমি যদি এরকম করে লিখতাম, তোমরা দাদা বলো বলো বলো। এটা একটু ভুল আছে না মনে হচ্ছে না? এটা ভুল আছে। 3 আর 24 আর 25/300। আমরা তো জানি 8.1-3 মানে 1/15, এরকম জানতাম না। তাহলে এবার কত হচ্ছে? 1/12 ভাই, 1/12 হয় তো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে 1/12 হয় না? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে তো। কারণ দেখো ভাই 8 কত হয়? 96 কত ভাগে? 4 ভাগে। তাহলে 4/12 মানে কত? 1/3, তাই না? ঠিক। চলো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু দ্য ফিল ইন দ্য ব্লাঙ্কস। তাহলে এখানে ব্লাঙ্ক যেটা আছে, আই অ্যাম নট গোয়িং টু বাই, আমি কিনতে যাচ্ছি না, ড্যাশ টয়েস ফর ইউ, তোমার জন্য সেই টয়েসগুলো। তাহলে এখানে দেখো দেয়ার মানে সেখানে, তাহলে এটা তো হবে না। দেখো দে, দে মানে কি? তাদের,
এটা সাবজেক্টিভ কেস, এটা তো দে তো আমরা ইউজ করি মানুষের ক্ষেত্রে দিয়ে ইউজ করব। এখানে দেখো টয়েজ আছে, এটা তো টয়েজ মানে অনেকগুলো টয়েজ, তাহলে এই দিসটাও ইউজ করতে পারবো না, তাহলে আমাকে বাধ্যতামূলক দেম ইউজ করতে হবে। আই অ্যাম নট গোয়িং টু বাই দেম, ঠিক আছে, বাই দেম টয়েজ ফর ইউ, আমি সেইগুলো করতে পারি টয়েজ। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে উচিত ছিল এইটা, আই এম নট গোয়িং টু বাই দ্য টয়েজ ফর ইউ বা দিস টয়েজ ফর ইউ। হ্যাঁ, এখানে দেম আর যেহেতু আমার দেমটাকে করতে হবে, যেহেতু প্লুরাল নিতে হবে, তাহলে সেই হিসাবে আমি দেমটা ইউজ করবো, ঠিক আছে। আই এম নট গোয়িং টু বাই দেম টয়েজ ফর ইউ। দেম মানে তাকেও বলে না, তাকে? হ্যাঁ, তাকে হয়তো দে, দে থেকে দেম হয়, তাদেরকে, দে থাকলে দেম হয় তাদেরকে। তাকে ইংরেজি হিম বা হার। আচ্ছা, ভারতের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস সবাই জানি আমরা, কি? জনগণ, পিপলস, জনগণ। জনগণ, জনগণ, পিপল। আকবরের নির্মিত বুলান দরজা কোন বিজয়ের? সবাই জানা এটা, গুজরাট বিজয়ের পর কত সালে? 1573। 1573 সালে গুজরাট বিজয়ের পর ফতেপুর সিক্রিতে বুলান দরজা তৈরি করেছিলেন, তাই তো? তারপরে বিশ্বের বৃহত্তম জঙ্গল সাফারি পার্ক কোথায় তৈরি হতে চলেছে? এটা তোমাদের করিয়েছিলাম আমি, এটা গুরুগ্রাম, তাই তো নাকি? নিম্নলিখিত কোন ভূমিরূপটি হিমবাহের দ্বারা সৃষ্ট নয়? এটা সবারই পারা উচিত। দেখো, হিমশৈল, এটা তো হিমবাহের জন্যই হয়। যখন হিমশৈলে বরফের খণ্ড যখন ভেসে ভেসে বেড়ায়, সেটা তাহলে কি হিমবাহ থেকে হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে ড্রামলিন, যখন ওই উল্টে যায় গিয়ে পাথরগুলো হয়, তাহলে ড্রামলিনটাও কী হচ্ছে? ড্রামলিনটাও হিমবাহের ফলে। আচ্ছা, গ্রাবরেখা, ওই যে নদীর পাশে পাশে যে পাথর খণ্ডগুলো যে বসোটা কি গলে গলে আসে তাই পাহাড়ে। আর বারখানটা কি? বারখান, শিব বালিয়াড়ি, এগুলো কি? বায়ুর, হ্যাঁ, মরুভূমিতে হয়, বায়ুর কার্যের ফলে হয়, তাহলে এটা অ্যান্সার। নেক্সট, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। দেখো, ব্লুম তো সবারই জানা, ব্লুম মানে প্রস্ফুটিত হওয়া। তাই দেখো, ফেড মানে কি? ফ্যাকাশে, তাই তো সবারই তো আমরা জানা এটা। ফেড মানে কি? ফ্যাকাশে, ড্রপ হওয়া মানে ড্রপ, হুইদার, এগুলো কি সব এর উল্টো। প্রস্ফুটিত মানে মুদে যাওয়া, এরকম টাইপের এগুলো সব। তাহলে এখানে ফ্লাওয়ার করব, ফ্লাওয়ার মানে ফুল, প্রস্ফুটিত হয়, ব্লুম হবে। ব্লুম আমরা কি করবো? ফ্লাওয়ার। নেক্সট, গতকালের আগের দিন যদি মঙ্গলবার হয়, তাই দেখো আজকে এইবার প্রেজেন্ট ডে মানে আজকের দিন, এটা আজকের দিন, এটা হচ্ছে গতকালের আগের দিন, তাহলে এটা গতকাল তার আগের দিন, এইটা মঙ্গলবার বলছে, তাহলে কি? মানডে, সানডে, মন্ডে, টুয়েসডে বলছে, মঙ্গলবার বলছে। তাহলে আগামীর পরের দিন, তাহলে আগামী তার পরের দিন কী বার হবে? তাহলে এটা কি ছিল? মানে মঙ্গলবার বলেছিল এটা, এই যে, তাহলে এটা কি? বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এটা কী হবে? শনিবার হবে। অপশানে কী করেছিলাম আমি? শুক্রবার করেছিলাম না শনিবার করেছিলাম? অপশন তো শুক্রবার করা ছিল। এটা শুক্রবারই হবে না তো, এটা শনিবার হবে তো। শনিবার। অপশন ভুল আছে তো এটা। হ্যাঁ, আমি যেগুলো অ্যাকচুয়ালি কী বলতো, যেগুলো আমি এআইতে ফেলেছি, যেগুলো আমি চোখে দেখেছি করেছি, হ্যাঁ, এইগুলো দেখছি ভুলভাল করেছে। যাই হোক, এআই বাবাকে বিশ্বাস করা যাবে না তার মানে ঠিক আছে, সবসময় করা যাবে না। ABCDEFGH 8জন একটি গোল টেবিল, তাহলে 8জন যখন বলেছে কী করতে হবে? একটা গোল টেবিল করবো আমরা। চলো এটা ছোট্ট করে নিই, তাহলে সুবিধা হবে। একটা গোল টেবিল করলাম, 8জন এদিক দিয়ে, এই দিক দিয়ে 3জন, 6জন, 8জন হয়ে গেল, ঠিক আছে। কি বলছে? কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, ডি বসেছে এফ এর বাদিকে দ্বিতীয় স্থানে, তাহলে ডি বসে এফ এর বাদিকে, তাহলে এফ যদি এখানে হয়, এফ এর বাদিকের দ্বিতীয় স্থানে ডি, তাহলে 1, 2, তোমার ডি নিশ্চয়ই এইখানে আছে। আচ্ছা, বাম দিক বলেছে, তাই বাদিক লিখলাম। তার বলছে এইসের বাম দিকে তৃতীয় স্থান, কী বলছে? দ্বিতীয় স্থানে এইসের বাম দিকের তৃতীয় স্থানে এ বসেছে। আচ্ছা, এটা পরে আসছি, কারণ ডিআরএফ এর সঙ্গে কোনো সম্পর্ক পাইনি তার জন্য, যেহেতু আমরা এই দুটো আগে লিখেছি।
আগে দেখবো ডি আর এফ এর সঙ্গে কার সম্পর্ক হয়। আচ্ছা, বসেছে এফ এর ডান দিকের দ্বিতীয় স্থানে, আচ্ছা কি এফ এর ডান দিকের দ্বিতীয় স্থানে তার পাশে বসেছে এইচ, দ্বিতীয় স্থানে যে আছে তার পাশে। আচ্ছা, তাহলে এইখানে এফ এর দ্বিতীয় স্থানে যে আছে ডান দিকের তার পাশে এইচ। আচ্ছা ঠিক আছে, এবার এইচ এর বাম দিকে তৃতীয় স্থান মানে কি, এই দেখো এই দিকে তাকিয়ে আছে, মানে বাম দিক কোনটা বলো তো, বাম দিক কিন্তু এইটা, ঠিক আছে, বাম দিক তখন এইটা, বাম দিকে দ্বিতীয় স্থানে বলেছে এ, তার মানে এখানে এ, ঠিক আছে, এ বসেছে বাম দিকের তৃতীয় স্থানে বলেছে। ভুল হচ্ছে তো দাদা। তাহলে তো ভুল হবে, তাহলে এইখানে একটা ভাষাগত ত্রুটি আছে, যে এফ এর ডান দিকের দ্বিতীয় স্থানে পাশে বসেছে এইচ হবে, তার মানে এইখানে হবে এইচ। হ্যাঁ, তাহলে এর বাম দিকে দেখো, এটা এই দিকে তাকিয়ে আছে, বাম দিকের তৃতীয় স্থান, এইচ এর বাম দিকে তৃতীয় স্থানে এ বসেছে, তার মানে এটা এখানে, ঠিক আছে, এবার ঠিক আছে, তাহলে এইচটা ওখানে হবে, একটু ভাষাগত ত্রুটি আছে। আচ্ছা, সি বসেছে বি এর ডান দিকের দ্বিতীয় স্থানে, সি বসেছে বি এর ডান দিকের দ্বিতীয় স্থানে, এবং এফ রয়েছে বি এর ডান দিকের তৃতীয় স্থানে, এফ রয়েছে বি এর ডান দিকের তৃতীয় স্থানে, মানে এইখানে আছে বি, ডান দিক যেহেতু এটা, ঠিক আছে, এটা পেলাম। তার আগেটা কি, সি বসেছে বি এর ডান দিকের দ্বিতীয় স্থানে, এটা কি করেছে এটা, এফটা ওখানে হবে না, এর পাশে, এর পাশে এফ হবে না। সে তো বোঝাই যায়। এখানে ভাষাগত ত্রুটি দিয়ে দিয়েছে ভীষণ পরিমাণে। না না, তোর ভুল নেই দাদা। দাঁড়াও দেখি, ভুল নেই বলছো, দেখি তাহলে। এরা তো বলেছে প্রথমে যে হচ্ছে ডি বসেছে এফ এর বাদিকের দ্বিতীয় স্থানে, আচ্ছা এটা কি এরকম আছে যে ডি বসেছে এফ এর বাদিকের দ্বিতীয় স্থানে, এইচ এর বাম দিকের তৃতীয় স্থানে, মানে ওই ডিটাই কি এইচ এর বাম দিকের তৃতীয় স্থান, ওটা কি? না না, আমি ওটা করেছিলাম, ওটা করলে কি কমা দিয়েছে তো, এটা কমা এখানে ভুল আছে, এটা করে তো মূল্যে নাহলে তো আসছে না। ডি বসেছে এফ এর বাদিকের দ্বিতীয় স্থানে, কই বাদিকের দ্বিতীয় স্থানে, ঠিক আছে, আর বসেছে আর এইচ এর বাম দিকের তৃতীয় স্থানে, তাহলে এইচ এর বাম দিকের তৃতীয় স্থানে, এইচ হচ্ছে এইখানে। আচ্ছা, আর এ বসেছে এফ এর ডান দিকের দ্বিতীয় স্থানে, এফ এর ডান দিকের দ্বিতীয় স্থানে, আর তার পাশে বসেছে এইচ। হ্যাঁ ঠিক আছে, তার পাশে এইচ, এই অনুযায়ী মিলছে দেখছি। সি বসেছে বি এর ডান দিকের দ্বিতীয় স্থানে, সি বসেছে বি এর ডান দিকের দ্বিতীয় স্থানে, এবং এফ রয়েছে বি এর ডান দিকের তৃতীয় স্থানে, তাহলে এখানে আসছে না আবার, ডি এর উপরে বি, ডি এর উপরে বি হবে, ডি এর উপরে বি হবে, ডি এর ডান দিকে দ্বিতীয়। ভুলভাল আছে ভাই, যেটাই বলো না। হয়ে গেছে দাদা, আপনি হয়ে গেছে, আপনি ডি এর উপরে বিটা বসান। আরে জোর করে তো করা যাবে না, তোমরা তো জোর করে বসিয়ে দিয়ে করে দিচ্ছ। না না, জোর করে না, ওই একটা কমাটা। এবার সি বসেছে বি এর ডান দিকের দ্বিতীয় স্থানে। আচ্ছা দেখছো, আসছি, দাঁড়াও, কোথায় গেল সে, ডি এর সঙ্গে ডি বসেছে এফ এর, দেখে নিন একবার, এইচ এর বাম দিকের দ্বিতীয় স্থানে বসে আছে, এ বসেছে এফ এর ডান দিকের দ্বিতীয় স্থানে, এফ এর ডান দিকের দ্বিতীয় স্থানে, ঠিক আছে, তার পাশে এইচ আছে, সি বসেছে বি এর ডান দিকে, আচ্ছা বি তো পাতাই নি এখনো। আচ্ছা, তারপর দেখি এফ রয়েছে বি এর ডান দিকের তৃতীয় স্থানে, এফ রয়েছে বি এর, হ্যাঁ ঠিকই তো আছে, এটা করলাম না কেন, তাহলে আমি কী শিখলাম, সি বসেছে বি এর ডান দিকের দ্বিতীয় স্থানে, সি এখানে আছে। আচ্ছা, এফ রয়েছে বি এর ডান দিকের তৃতীয় স্থান, হ্যাঁ মিলে গেছে তো, এফ এর পাশে জি বসেনি, তাহলে এফ এর পাশে জি বসেনি, ঠিক আছে, উপরের তথ্য অনুসারে তাহলে কোনটা সঠিক হচ্ছে, বাকি আছে কি কে তাহলে, এর পাশে জি হবে, এফ এর পাশে বসেনি, তা জি এখানেও হতে পারে, জি এখানেও হতে পারে। আচ্ছা, এখানে এর পাশে জি দাও, বাকি আছে কে, এ বি সি ডি ই বাকি আছে, ওপরের তথ্য এর ঠিক বাঁ দিকে কে বসেছে, তাহলে তো এইচই বসছে, দেখার দরকার নেই, আমার যেটা অ্যান্সার সেটা চলে আসছে, এইচ হচ্ছে 21-এর এইচ হচ্ছে। হ্যাঁ, অপশান এটা একটু দেখ এ করে দিয়েছে, এইখানে কমার জন্য একটু সমস্যা হয়ে গেছে, বাদ বাকি সব ঠিক আছে, এইচ হবে। হ্যাঁ, নিম্নলিখিত কোনটি সরীসৃপ, টিকটিক এবং সিংহের সম্পর্ক বোঝাচ্ছে,
তাহলে দেখো সি বি এটা হচ্ছে সরীসৃপ, আর টিকটিকি সরীসৃপের মধ্যেই পড়ে, তাই সরীসৃপের মধ্যে দিয়ে দিলাম। আর ডি আর সিংহ তো ম্যামালস প্রজাতি, একটা আলাদা প্রজাতি, তো আলাদা হয়ে গেল। তাহলে এই হবে চিহ্ন, স্তন্যপায়ী। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ম্যামালস মানে স্তন্যপায়ী। প্রদত্ত শব্দগুলির দর্পণ প্রতিবিম্ব করো। দর্পণ প্রতি মানে আয়নায়, আয়নায় মানে উল্টে যাবে, তাই তো? কি বলেছিলাম, এটা লিখবে, চেপে লিখবে প্রশ্নে, দিয়ে পৃষ্ঠাটা উল্টালে যে ছবিটা আসবে সেটা তোমার অ্যান্সার আসবে, তাই বলেছিলাম। যদি না জানো তাহলে এটা আসবে ই মানে এই দিকে হবে, ভির কোনো চেঞ্জ হবে না, পার্শ্ব পরিবর্তন হয়, আয়েরও কোনো চেঞ্জ হবে না, টি এরও কোনো চেঞ্জ হবে না, যেহেতু পার্শ্ব পরিবর্তন। তারপরে কি সি এইদিকে ছিল, উল্টে গেলে পার্শ্ব পরিবর্তন উল্টো পাশ হয়ে যাবে, এদিকে হয়ে যাবে। ই সোজা ছিল, উল্টে যাবে মানে উল্টো পাশ হলে এইভাবে হবে। যে এই দিকে ছিল এবার হয়ে যাবে এই দিকে। আচ্ছা, ডি ওই দিকে ছিল, ডি হয়ে যাবে এই দিকে, এরও কোনো পার্শ্ব পরিবর্তন হবে না, একই থাকে। তাহলে এটা কোন অপশনে দেখতে পাচ্ছি? দেখো ই আর এ সোজা, ই সোজা দিয়েছে, হবে না। এখানে কোনটা সি দিয়েছে? সিডি হচ্ছে ই ভি আই সি, সি এর দিতে প্রায় একই আছে। সি আছে সি আর ডি দুটো একই। এটাই সি দেখতে পাচ্ছি না, এটাই সি নেই, এটা অ্যান্সার হবে না। ঠিক আছে, ই ভি আই টি সি সি আর ডি না সেম আছে। সি আর ডি ডি এ সেম আছে, তবে সেমই হবে, দুটোই হবে, সি ডি দুটোই হচ্ছে। 23-এ সি ডি দুটোই হচ্ছে, ঠিক আছে? এটা হবে অ্যান্সার। নেক্সট, দুটোই হবে অ্যান্সার। হ্যাঁ, নেক্সট। 35টি বাচ্চার একটি শাড়িতে পি হলো ডান দিক থেকে পঞ্চদশ। দেখো এই সেটটা অ্যাকচুয়ালি আমি তো দিইনি, একটা ছেলে দিয়েছিল, ওই জন্যই ভুংবাং হয়েছে আর কি। 35টি বাচ্চার একটি শাড়িতে পি হলো ডান দিক থেকে পঞ্চদশ। পঞ্চদশ মানে 35টা আছে, পঞ্চদশ মানে কত? 15। তাহলে ডান দিক থেকে বলেছে, তাহলে এটা মানে কি বাম দিক থেকে হয়ে যাচ্ছে, বলেছে ডান দিক থেকে, মানে এরকম দিক দিয়ে ডান দিক থেকে, এটা ডান দিক থেকে কত? পি হলো আর ডান দিক থেকে পঞ্চদশ মানে 15তম। ভেরি গুড। এবার বলছে এবং পি ও কিউ এর মাঝখানে 10 জন আছে, বাচ্চা আছে, শাড়ির বাঁ দিক থেকে কিউ এর অবস্থান কত? 10 অ্যান্সার। এবার দেখো এখানে 15 জন আছে, টোটাল 35 জন। তাহলে এইখানে যদি 15 জন থাকে আর পি আর কিউ এর মাঝখানে আছে কয়জন? আবার 10 জন আছে। তাহলে এইখানে 10 জন আছে, এদের মিডিলে আছে 10 জন। তাহলে 10 জন যদি থাকে তাহলে 10 আর 15 কত হলো? 25 জন। আর এদিকে 35 25 জন। তাহলে 25 জন যদি হয় তাহলে আর বাকি কজন? 10 জন। তাহলে 10তম স্থানে আছে, বোঝা গেল? 25 তাহলে অ্যান্সার কত হচ্ছে? 10তম, অপশন। বুঝতে পেরেছো? কে কে বুঝতে পারেন এটা? 15 আর 10 যোগ করে দিলে 35 মাইনাস করে হবে। এই তো এআই বাবা তো খুব ভুলভাল করে, এর দিয়ে সব সলিউশন হয় না। এ ভুলভাল করে। আমি তো তাড়াহুড়োর মধ্যে করেছি, ঠিক আছে? আমি যে কটা মনে হচ্ছে আমি ভাবলাম রিজনিংগুলো মানে সঠিক করবে। যাই হোক, এটা অ্যান্সার হবে কি 10 কিন্তু। হ্যাঁ, সিম্পল দিয়ে দিয়েছি, আবার ভুলভাল করেছি। আচ্ছা, একটি মেশিন বিক্রি করে 10% লাভ হয় যদি মেশিনটি 80 টাকা করে বিক্রি করা হতো, তাহলে বিক্রেতার 10% ক্ষতি হতো মেশিনটি ক্রয় মূল্য। তো সোজা আছে, 10% লাভ হয় যদি মেশিনটির 80 টাকা করে বিক্রি করা হতো। 10% লাভ হয় মানে কত? 90%। আর 90% মানে ক টাকা বলেছে? 80। তাহলে একটা মেশিন বিক্রি 10% লাভ, পার্সেন্টেজ অনুযায়ী 90%-এ বিক্রি করেছো, আর টাকা অনুযায়ী 80, তাহলে 90% মানে 80 টাকায় বিক্রি। তাহলে বিক্রেতার বলছে 10 কম হবে ওখানে, 80 টাকা কম। 80 টাকা মানে 90 টাকা। আচ্ছা, ভেরি গুড। এই 80 টাকা বলো, এখানে বলেছে কি 80 টাকা করে যদি মেশিনটি 80 টাকা করে বিক্রি করা হতো, ঠিকই তো করলাম। লাইনটা হবে যদি 80 টাকা করে কম ডিফারেন্স 20 আর ওইটা 80। বোঝা গেল না? আগে তো করছিল 110 টাকা, এখন 90 টাকা। ও 90 টাকা, 80 সরি, টাকা এটা ভুল difference লিখেছি। 80 10% লাভ মানে হচ্ছে 110, তো 110। হ্যাঁ 110 মানে 80, আর তাহলে বিক্রেতার 10% ক্ষতি হতো, তাহলে মেশিনটির ক্রয় মূল্য কত হবে? আচ্ছা, তার মানে 90% মানে 80 টাকা কম, 80 টাকা কম বিক্রি করতো তাহলে 10% ক্ষতি হতো। এখানে তো তাহলে এখানেই এখন যেটা আছে সেটা করলে কত আসে দেখি। 8 নং 72,
720/11 আসে, তাই 720/11 করলে কত হয়? 6 তবে এখানে একটু ভুল আছে, এখানে অ্যাকচুয়ালি অ্যান্সার যেটা হবে, এখানে অপশনে দিয়ে বোঝাই যাচ্ছে যে এখানে 80 টাকা কম করে, হ্যাঁ 80 টাকা কম করে বিক্রি করা হবে। তার মানে 10% লাভ ছিল, তো মানে 100 টাকার জিনিসটা 10% লাভ ছিল, মানে কত হচ্ছে 110%-এ বিক্রি হয়েছে। এবার বলছে 10% যদি ক্ষতি হয়, তার মানে কত পার্সেন্টে বিক্রি করছো? 90%-এ। এটাই বলতে চাইছি, যদি 80 টাকা কম দামে বিক্রি করা হতো তাহলে বিক্রেতা 10% ক্ষতি হয়। খুব ভাষাগত ত্রুটি যে প্র্যাকটিস সেট দিয়েছো ভাই। 10% লাভ মানে 110%-এ বিক্রি, আর এখন 90% লাভ হচ্ছে, কারণ 90 টাকা তুমি কমে বিক্রি করছো। তাহলে এখানে কত পার্সেন্ট কম হলো? 20% কম হলো। আর 20% মানেই হচ্ছে 80 টাকা। তাহলে ক্রয় মূল্য মানে 100% মানে কত? 4 কুড়ি আছে 400, এটাই সঠিক। ভাষাগত প্রচুর ত্রুটি। নেক্সট, 110 মিটার লম্বা এক ট্রেন 60 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। বিপরীত দিক থেকে 6 কিলোমিটার/ঘন্টা বেগে আসা ব্যক্তিকে কত সময় ট্রেনটি অতিক্রম করবে? তাহলে এখানে কি বলছে, 110 মিটার লম্বা একটি ট্রেন, 60, আগের দিন পড়িয়েছি, সময় দূরত্বের অঙ্ক সবার পারা উচিত, 60 কিলোমিটার/ঘন্টা বেগে চলছে। বিপরীত দিক থেকে 6 কিলোমিটার/ঘন্টা বেগে আসা একটা ব্যক্তি, দেখো এখানে ডিস্ট্যান্সটা কিন্তু ব্যক্তিটার নেই, তার মানে ট্রেনের ডিস্ট্যান্সে মোট ডিস্ট্যান্স, কিন্তু ব্যক্তিটার গতিবেগ আছে বিপরীত দিক থেকে, মানে গতিবেগ কি হয়? যোগ হয়ে যাবে। তাহলে যোগ হয়ে যাবে, তাহলে 66 দিয়ে ভাগ করবো ডিস্ট্যান্স, তাহলে সময় পাবো। এবারে দেখো ভাই, ওপরেরটা মিটারে আছে, এটা কিলোমিটার/আওয়ারে আছে, তাহলে প্রথম কাজ হবে মিটার/সেকেন্ডে করা, কারণ সেকেন্ডে অ্যান্সার বের করতে হবে। তাহলে এটাই কী করো, 5/18 দিয়ে গুণ করো। এই 18টা নিচেই না লিখে ডাইরেক্টলি, যদি নিচে আছে উল্টে যায় তাহলে উপরে লিখে দাও, গল্প একই হবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 11×10 = 110, এখানে 6×11 = 66, 6 দিয়ে কাটলে 3×6 = 18, ভেরি গুড। এখানে 5 দিয়ে কাটলে 5×2 = 10, তাহলে আলটিমেটলি আনসার আসলো 6 সেকেন্ড। 6 সেকেন্ড মানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, পার ডে ক্লাস করার চেষ্টা করবে। তোমরা পেইডে আছো, 100 টাকা করে খরচ করছো প্রত্যেক মাসে, 100 টাকাটা কম নয়, নিজে ইনকাম করে বুঝতে পারবে 100 টাকাটা কত কঠিন। দেখো, এ এবং বি একটি কাজ 12 দিনে করতে পারে, বি এবং সি কাজটি 15 দিনে করতে পারে, এবং সি ও এ কাজটি 20 দিনে করতে পারে, এ একা কাজটি করে। তাহলে আমরা এলসিএম মেথড অ্যাপ্লাই করব। এ এবং বি কাজটি 12 দিনে, তাহলে এ বি করছে কত? 12 দিনে, ভেরি গুড। বিসি করছে কত দিনে? 15 দিনে। আর এসি করছে কত দিনে, বা সিএ করছে কত দিনে? 20 দিনে। আচ্ছা, এদের এলসিএমটা করলেই কি পেয়ে যাবো আমরা? মোট কাজ পাবো। তাহলে মোট কাজ কত হবে? 15, 20 আর 12, এলসিএম কত হবে? একদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা, 60 হবে। তাহলে 60 যদি হয়, 5×12 = 60, 4×15 = 60, 3×20 = 60। তাহলে এটা কি এদের এফিসিয়েন্সি। তাহলে এ বি করছে 5 করে পার ডে, বিসি করছে 4 করে পার ডে, এসি করছে 3 করে পার ডে, তাই তো? তার মানে এইটুকু তো বুঝতে পারলাম যে এখানে প্রত্যেকে 2বার করে আছে, এও আছে, দুটো এ, দুটো বি, দুটো সি। তাহলে আমরা লিখতে পারি 2 × a + bc, তাই না? 2বার করে আছে যেহেতু, তাই 2 × a + bc, 2বার করে আসতে 2 লিখলাম, কমন নিয়ে নিলাম। তাহলে এদের যে যোগফল 5 আর 4 9 আর 3 12, ঠিক আছে? মানে এবিসি একত্রে যা করে তার দ্বিগুণ হচ্ছে 12 ইউনিট, তাহলে একবার মানে 6 ইউনিট। তাহলে এবিসি পার ডে একত্রে কত ইউনিট কাজ করছে? 6 ইউনিট কাজ করছে। কার্য মানে টোটাল কাজ হচ্ছে 60। অ্যান্সার চেয়েছে এ কত, একা কাজটি কত করবে। তাহলে এ এর কার্যক্ষমতা পেতে গেলে কি করব? মোট এবিসির থেকে কার মান বাদ দেবো? বিসি এর মান বাদ দিয়ে দেবো। তাহলে বিসি এর মান বাদ দিলে কি পড়ে থাকবে? এ এর কাজটা পড়ে থাকবে এবিসির থেকে। তাহলে এর কাজ হচ্ছে, কার্যক্ষমতা হচ্ছে 2, 60কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 30 দিন হবে। বোঝা গেল? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, পার ডে ক্লাস করবে, প্র্যাকটিস করবে, দেখবে কখন যে অঙ্ক শিখে যাবে নিজেও বুঝতে পারবে না। 2800 টাকা 1.5 বছরের 10% বার্ষিক সুদের হারে জটিল সুদ কত হবে? তাহলে এখানে বলো আমরা করব টেবিল ফরম্যাট, সবথেকে বেস্ট প্রসেস করব আমরা টেবিল ফরম্যাট। তুমি যদি বলো যে দাদা টেবিল ফরম্যাট করবো না, সেটাও কোনো দুঃখ নেই, ইজিলি হয়ে যাবে। তো টেবিল ফরম্যাট করি আমরা। খেয়াল রাখতে হবে প্রথমটা 1 বছরে, দ্বিতীয়টা হাফ বছরে। তাহলে দেখো এখানে 8000 টাকা 10% সুদ যদি হয় 1 বছরে কত হবে? জাস্ট পার্সেন্টেজের জন্য কি হয়? পার্সেন্টেজের জন্য 2 শূন্য গায়েব হয়ে যায়। তাহলে আর 10 × 28 মানে কত হয়ে যাবে?
280 তাহলে প্রথম বছরে দেখো, প্রথম বছরে 2800 টাকা ছিল, তাই তো? 2800 টাকা। তাহলে 2800 টাকায় প্রথম বছরে সুদ দাঁড়ালো কত? 280 টাকা। 280 টাকা। এবার পরের বছর তো হাফ বছর, হাফ বছর মানে কি 0.5% হবে, তাহলে 280 হাফ হলে কত হবে? 140 140 টাকা। এখানে তো হলো। এইবার কি হয়, চক্রবৃদ্ধির ক্ষেত্রে সুদেরও সুদ দিতে হয়, চক্রবৃদ্ধির ক্ষেত্রে সুদেরও সুদ। তাহলে প্রথম বছরের পরে যে সুদ হলো সেটারও সুদ দিতে হবে কত পার্সেন্ট? 5% কিন্তু, 5%। ঠিক আছে? কারণ হাফ বছর, বছরে যদি 10% হয়, হাফ বছরে কত পার্সেন্ট? 5%। তাহলে 280 টাকার 5% মানে কত? 14 টাকা। বুঝতে পারছো তো? না বুঝতে পারলে জিগাইবে, তবেই শিখবে। 14 টাকা। তাহলে 14 টাকা আসছে। তাহলে জরুরি সুদ কত হলো? 280 342 420 আর 14 কত হয়? 434। আচ্ছা, 420 আর 14 434 টাকা। বোঝা গেল টেবিল ফরম্যাট। আর না বুঝলে এটা ভুল বলে দিল। হ্যাঁ, এটাও ভুল অ্যান্সার নেই। এটাও ভুল অ্যান্সার নেই। এটা ভুল অ্যান্সার দিয়েছিল। না দাদা, সেটা তো 420 দ্বারা হবে না। 420 আর 14 টাকাটা নেবা না ভাই? এটা তো এটা চক্রবৃদ্ধি সুদ, সুদের সুদ দিতে হয় না? ঠিক আছে দাদা। হ্যাঁ, এই যে 2800 টাকা আছে প্রথম বছরে, দেখো এখানে 1.5 বছর, তাহলে প্রথম বছরে তো 10% সুদ। আমি ভেঙে ভেঙে করাচ্ছি। 10% সুদ মানে ক টাকা হবে? 280। 10% সুদ মানে কি? 280, যে 10%, এটা লিখতে হয় নাকি আবার? শূন্য শূন্য কেটে যাবে, 280 টাকা। তাহলে প্রথম বছরে 280 টাকা সুদ। এবার দেখো, এবার এটা 10%, পরের বছর হাফ বছর মানে 5%। তাই 10% যদি 280 হয়, তাহলে 5% তার অর্ধেক, তাই না? তার মানে কত হবে? 140 টাকা। এইবার কেস রিটার্নটা কোথায়, মানে সমস্যাটা কোথায়? এই যে 280 টাকা যে সুদ পেলে প্রথম বছরে, জরুরি সুদের ক্ষেত্রে কি সুদেরও সুদ দিতে হবে, তাহলে এই সুদেরও আবার সুদ দিতে হবে হাফ বছর পরে গিয়ে। 280 আবার 5% করলে তো পেয়ে গেল 280 বলছি, কত পেয়েছিলাম? হ্যাঁ 280। তাহলে 280 আবার 5% করলে কত হবে? শুধু 14 টাকা। 2800 যদি 140 হয়, তাহলে 280 কত হবে? 14 টাকা হবে। তাহলে টোটাল সুদ কত দাঁড়ালো? প্রথম বছর 280 টাকা, তারপরে 140 টাকা, আর সুদের সুদ 14 টাকা, তাহলে কত হলো? 434 টাকা ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ফাইন্ড আউট দ্য সুইটেবল অ্যান্টোনিম ফর দ্য গিভেন ওয়ার্ডস। ঠিক আছে, আচ্ছা কেউ যদি একটু পারো অ্যান্সার কিটা করে দেবে তো আবার। আচ্ছা, এখানে এলোকুয়েন্ট এটাও করানো আছে তোমাদের। এলোকুয়েন্ট মানে কি? বাগ্মিতর, মানে যে খুব সুবক্তা বলতে পারি আমরা, এক কথায় সুবক্তা, যে সুন্দর করে কথা বলে, সুবক্তা, বাগ্মিত যাকে বলে, সুবক্তা বলতে পারি। আর ইগনোরেন্ট মানে কি? অজ্ঞ টাইপের। তাহলে এটা আমরা অ্যান্সার নেব না। ও, অ্যান্টোনিম বলেছি, সরি। ডিসেপটিভ মানে তো সবাই জানি। ডিসেপটিভ মানে কি? এই ডিসেপটিভ মানে জানো না? মার দেবো। ভালো কথা বলে। ভালো কথা বলে? প্রতারক। 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 হ্যাঁ, আর কনসিড মানে কি? কনসিড মানে কি? আচ্ছা, ক্লামজি, এখানে ক্লাজমি কেন দেওয়া? এটা ক্লামজি হবে। ক্লামজি মানে কি? জীবনে বোকা। বলো। বোকার। এই কনসিড মানে কি? কনসিড মানে হচ্ছে স্বীকার করা। পশু স্বীকার করা ওটা না কিন্তু, এই স্বীকার করা। ঠিক আছে? আর ক্লামজি মানে কি? দাদা ক্যাবলা নাকি? আনাড়ি। ক্যাবলা। আনাড়ি, আনাড়ি। ক্যাবলা ঠিক বলা যায় না, আনাড়ি বলে। মানে কি আনাড়িরা কথাবার্তাটা কেমন বলবে? বলে না আনাড়ির মতো কথা বলিস নে, আমরা বলি তো, আমাদের ভাষা হচ্ছে আনাড়ি, হ্যাঁ। আমরা আনাড়ি বলবো। তাহলে হচ্ছে সুবক্তার কি হতে পারে অ্যান্টোনিম? আনাড়ি হতে পারে। আর ইগনোরেন্ট মানে তো সে কিছুই জানে না।
আর সুবক্তা তাহলে উল্টো বলতে গেলে আনাড়ি বক্তা, ঠিক আছে? সুবক্তার আনাড়ি বক্তা, তার মানে ক্লামজি। এটা বানানটা ভুল আছে, হ্যাঁ, ক্লামজি, এটা এসটা এখানে হবে, CLUMSY হবে, ক্লামজি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, শুধু ভুল এতে। স্নো ফেস্টিভ্যাল সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো স্নো ফেস্টিভ্যাল কোথায় হয়? জম্মু কাশ্মীরের কোথায় হয়? জম্মু কাশ্মীর। দ্বারা মানে এটা ইংলিশটা দাদা অপশন দাদা এ দ্বারা নিয়েছে, মানে একটু আগে দিয়েছিলাম গুগলে। গুলমার্গ হবে, হ্যাঁ, কোনটা? কোনটা গো? ই দ্বারা দ্বারা এটা তো মানে না দ্বারা মানে ইংলিশটা দাদা, কিসের ইংলিশটা? ও দ্বারা মানে অ্যান্টোনিমটা। না না, ওটা ক্লামজি করবে, ঠিক আছে? ক্লামজি করবে ওটা। মহাপরিনির্বাণ বলা হয় বলো। বুদ্ধের এই মৃত্যুকে, বুদ্ধের মৃত্যুকে। বুদ্ধের মৃত্যুকে ঠিক দ্বারা মার্জি মানে সেটা যে বলেন দ্বারা নো দ্বারা ফেস্টিভ্যাল, এটা দ্বারা মানে এটা আবার মানে হিমাচল প্রদেশ কি দ্বারা হবে? না না, ওটা হবে না, ওটা উত্তরাখণ্ডে গুলমার্গে হয়েছিল, ঠিক আছে? স্নো ফেস্টিভ্যাল। বুদ্ধের মৃত্যুকে করবে অ্যান্সার, হ্যাঁ। আচ্ছা, এটা মহাপরিনির্বাণ। আর বুদ্ধের গৃহতাকে কি বলা হয়? পরীক্ষা আসে এগুলো। মহাবিনিষ্ক্রমণ। নিষ্কামন। মহাবিনিষ্ক্রমণ বলা হয়। আর বুদ্ধের ধর্ম প্রচারে কি বলা হয়? ধর্মচক্র। ধর্মচক্র প্রবর্তন। এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয়? পরীক্ষায় আসে অনেকবার এটা। অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশকে বলা হয় এশিয়ার ডিমের ঝুড়ি। চলো, চুনাপাথর যে অম্লমূলক থাকে তার কি? এ তো সবাই চুনাপাথরের সংকেত জানলে হয়ে যাবে, কার্বনেট থাকে, তাই তো? CaCO3। হুম, ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট, তাহলে কার্বনেট থাকে। নিচের ছবিতে কতগুলি ত্রিভুজ? এটা তো খুবই সোজা, এখানে অপশন ভুল আছে, আমি লিখেও দিয়েছিলাম। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এটা যোগ করতে হয়। যোগ করলে কত হচ্ছে? যোগ করলে 3.5, 3 6 18 আর 3 21, 21 আসছে। এবার যদি এখানে একটা দাগ দেওয়া হয় তখন আবার কটা? এখানেও 21টা, টোটাল কত তো 42। হ্যাঁ, এখানে একটা দাগ ছিল হয়তো, তবেই 42টা হবে, না হলে কিন্তু 21টা অ্যান্সার। এখানে যে ফিগারটা দেওয়া আছে সেই অনুযায়ী করলে 21টা, যেহেতু অপশানে দেখছি আছে, মানে অপশান 42 আছে, তার মানে বলতে পারি যে এখানে একটা দাগ ছিল, সেই হিসাবে করলে 42টা। কিন্তু যদি এই দাগটা না থাকে তখন কিন্তু 21টা অ্যান্সার। আমার শেখা নিয়ে কথা, বুঝবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি আছে? প্রশ্ন চিহ্নের স্থানে কি বসাবে? তো 3 করে গুণ আছে, ঠিক আছে, 3 করে গুণ আছে, দেখো এখানে 3 দুগুণে 6 আছে, 3 ত্রিকে 9 আছে, তাহলে 3 4 12, 3 5 15, তাহলে এখানে 12 হবে, অপশান বি, 3 করে গুণ। নেক্সট, নিচের কোন অক্ষরটি প্রথম বসালে প্রতিটি, এখানে দেখো ভাই প্রত্যেকটা অপশান ভুলভাল আছে। দেখো এম দিলে মেইড হবে, এম দিলে মেইড হবে, এইটা দিয়ে ম্যাকন কইরা কোনো ওয়ার্ড হবে না। দেখো এখানে এম দিলে ম্যাথ হবে, আবার দেখো পি দিলেও পেইড হবে, প্যাকন বলে কোনো ওয়ার্ড হয় না। অ্যাকচুয়ালি প্রশ্নটাই ভুল আছে। দুটি সংখ্যার অনুপাত 4:5, তাদের গসাগু এত হলে একদম সিম্পল ভাই, সমষ্টি চেয়েছে, আমি বলেছিলাম যে অনুপাতের সঙ্গে গসাগু গুণ করলে অ্যাকচুয়ালটা পাওয়া যায়। তাহলে সমষ্টি চেয়েছে মানে অনুপাতের সমষ্টি কত? 5 আর 4 9, আর অ্যাকচুয়ালটা পেতে গেলে গসাগু গুণ করতে হয় অনুপাতের সঙ্গে, 7 9 তাহলে 63টা, অপশন নাম্বার বি। আর যদি বলতো সংখ্যা দুটি কী কী, ওই যে গসাগুর সঙ্গে অনুপাত গুণ করলে তাহলে 4 7 28 হতো, আর একটা হবে 5 7 35। এবার এটাকে যোগ করে দেওয়া কত হয়? সেই 63 আসবে, একই বিষয়। নেক্সট, এবার বলছে এক দোকানদার 12 দিনে 504 টাকা আয় করলো, প্রথম 4 দিনের গড় আয় 40 টাকা হলে বাকি দিনগুলোর কত? তাহলে আমরা মোটটা আগে বের করবো, বা ডেভিয়েশন প্রসেসে করতে পারবো, কিন্তু আমরা মোটটা করেই করি। তাহলে 12 দিনে 504 টাকা হলো, তাহলে এক দোকানদার 12 দিনে 504 টাকা আয় করবে। আচ্ছা, তাহলে 12 দিনে 504 টাকা মোট আয়, প্রথম 4 দিনে গড় আয় 40 টাকা। আচ্ছা, প্রথম 4 দিনে গড় যদি 40 টাকা হয় তাহলে মোট কত হবে? 160 টাকা। তাহলে বাকি আছে কদিন? বাকি আছে কদিন? 8 দিন। আর এখানে 8 দিনের মোট আয় কত হচ্ছে? তাহলে বিয়োগ করলে পেয়ে যাবো
4 দিনেরটা বাদ দিলে কত? 344 টাকা। তাই 344 টাকা হচ্ছে 8 দিনে। তাহলে বাকি দিন মানে 8 দিন, এর গড় চেয়েছে, তাই মোটকে গড় করতে গেলে সেই দিন সংখ্যাতে ভাগ করে দাও। 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4 8 32, 4 8 32, আর রইল বাকি কত? 2, তাহলে 24, 3 8 24, তাহলে 43। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো তারপরে নেক্সট। রিম্পা ইংরেজি ও গণিতে গড়ে 60 নম্বর, গণিত ও কম্পিউটারে গড়ে 70 নম্বর, কম্পিউটার ও ইংরেজিতে গড়ে 40 নম্বর পেয়েছে। 3 বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় কত? তাই রিম্পা ইংরেজিতে ও গণিতে গড়ে কত নম্বর পেয়েছে? 60 নম্বর। তাহলে দেখো, ইংলিশ প্লাস ম্যাথে পেয়েছে কত? ওই যে এবিসি এর মতো, গড়ে 60 নম্বর, তাহলে মোট কত? 120। আচ্ছা, ম্যাথ আর কম্পিউটারে গড়ে পেয়েছে 70, মোট কত পেল? 140। ভেরি গুড। আচ্ছা, কম্পিউটার ও ইংরেজিতে, তাহলে কম্পিউটার ও ইংরেজিতে কি হয়েছে? গড়ে 40, মোট কত? 80। তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকে 2 বার করে আছে, মানে কি লিখবো? 2 ইন্টু ইংলিশ প্লাস ম্যাথ প্লাস কম্পিউটার ইকুয়াল টু টোটাল কত মান আসছে? 340। 0 8 12 2 14 4 হাতে মানে 340 আসছে। তাহলে এদের টোটাল কত আসবে? 270। 170। 270 কি হয়? 170 না? হ্যাঁ 170। 170। 3 বিষয়ে প্রাপ্ত নম্বরে গড় চেয়েছে, তাহলে 170 হচ্ছে মোট। তাহলে 3 বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় কত হবে? 170/3 করলে কত আসছে? 56 সামথিং হবে। তাহলে 56.66 আসতে থাকবে। তাহলে 56.66 কাছাকাছি অ্যান্সার 60, তাই 60 অ্যান্সার নিয়েছিল। এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। ঠিক আছে, সোজা অঙ্ক, কিন্তু এই যে সেটটা দিয়েছে খুব ভুলভাল, যায় না কোথাকার সেট। একটি 80 টাকা দামের টুপির দাম 25% বেড়ে পরে 25% কমে গেলে এখন টুপির দাম কত? সিম্পল আছে। তাহলে 80 টাকা দামের টুপি 25% বাড়লো মানে কত পার্সেন্ট হলো? 125%। তাহলে 125% মানে 100 বা 25/100, আর পরে 25% কমে গেল মানে কত কমলো? ক টাকা দাঁড়ালো? 75% দাঁড়ালো। তাহলে 75% 75/100। এবার আমরা কাটাকুটির দিকে এগাবো। 3 পঁচিশে 75, 4 পঁচিশে 100। ভেরি গুড। 4 যদি কাটি কত হবে? 4 20-তে 80। আর 20 দিয়ে এটাকে কাটলে 5 20-তে 100। 5 দিয়ে এটাকে কাটলে 5 25 125। তাই রইল বাকি 75 টাকা। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো ভাই সবাই? সিম্পলভাবে করবে, একদম কোনো জটিল না। নেক্সট, সাদা হাতির দেশ কাকে বলে? সবারই জানা এটা। থাইল্যান্ডকে। আর সবাই কি ঘুমিয়ে গেছো? কালীবঙ্গান আবিষ্কার হয় কার নেতৃত্বে? সার্জন মার্শাল। আর সবাই কি ঘুমিয়ে গেছো নাকি? কজন আছে? 2-1 জন আছে নাকি? হ্যাঁ আছে তো। আচ্ছা, ফল পাকাতে সাহায্য করে কোন ফাইটো হরমোন? সবারই জানা, ইথিলিন। 371 ডি অনুচ্ছেদে কোন রাজ্যের কথা বলা আছে? ডি, কিন্তু ডি। 371 ডি কি বলেছিলাম অ্যান্সারে? তিনশো 71 ডিতে আছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, 371 ডিতে কিসে বলা আছে? অন্ধ্রপ্রদেশ। আর 371 2-তে কি বলা আছে? সেটা হলে মহারাষ্ট্র। ঠিক আছে, 371 ডি বললে অন্ধ্রপ্রদেশ, আর বি বা 2 বললে মহারাষ্ট্র। মাইক্রোফোনটা এইভাবে জ্বালাচ্ছ কেন? নেক্সট, তারপরে
আইহোল শিলালিপি বা প্রশস্তি তোমরা জানো কোন শাসকের সময় লেখা হয়েছিল? 634 খ্রিস্টাব্দে চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর সভাকবি কে করেছিল? রবি কীর্তি। কে করেছিল এটা? রবি কীর্তি সংস্কৃতে আইহোল প্রশস্তি লেখেন। তাহলে এখানে কী কী পেলে? যেটা কত সালে? 634। কার সময়ে? দ্বিতীয় পুলকেশীর সময়ে। কে করেছিল? তার সভাকবি রবি কীর্তি। কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। বোঝা গেল? নেক্সট, ফাইন্ড আউট দ্য সুইটেবল মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। তো হিট অ্যান্ড স্যাক, এটা পরীক্ষা অনেকবার এসছে। হিট অ্যান্ড স্যাকের মানে কি? হিট অ্যান্ড স্যাক মানে গো টু স্লিপ, মানে ঘুমাতে যাওয়া। হিট অ্যান্ড স্যাক মানে ঘুমাতে যাওয়া, তাহলে গো টু স্লিপ। নেক্সট যাব, এই প্র্যাকটিস করতে করতে কিন্তু ইংলিশেও পটু হয়ে যায়। ফাইন্ড আউট দ্য সুইটেবল ওয়ান অর এক্সপ্রেশন ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। আ পার্সন, একজন ব্যক্তি, অফ গুড আন্ডারস্ট্যান্ডিং, বোঝে, নলেজ, জ্ঞান, অ্যান্ড রিজনিং পাওয়ার। তাহলে কী হবে? যে খুব সহজেই সমস্ত কিছু বুঝে যায় আর কি, তাই কি বলে? বুদ্ধিমান বা জ্ঞানী ব্যক্তি বলবো। লিটেরাল মানে কি? শিক্ষিত। লিটেরাল মানে শিক্ষিত, যে পড়াশোনা করে শিক্ষিত একজন আছে। এক্সপার্ট মানে বিশেষজ্ঞ, তাই তো? এটা বলতে পারি। আর স্নব মানে কি? ভণ্ড। ভণ্ড। এটা হবে না, অ্যান্সার হবে ইন্টেলেকচুয়াল। ইন্টেলেকচুয়াল মানে যে আন্ডারস্ট্যান্ডিং, নলেজ আছে, অ্যান্ড রিজনিং পাওয়ার আছে তার, ঠিক আছে, যে রিজন দেখাতে পারে। শিক্ষিত হলেই যে রিজন দেখাতে পারবে তা তো নয়, এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল পারসন বলে থাকে। নেক্সট, জিজ্ঞাচিহ্নের স্থানে কি বসবে? দেখো 25 থেকে 72 কত যোগ হয়েছে? 47। কত? 47। ওকে। 72 থেকে 120 কত যোগ হয়েছে? 48। তারপরে কত হলো? 49। তারপরে কত হলো? 50। তারপরে এবার কত হবে? 51। 219 প্লাস 51 যোগ করলে কত হয়? 270। 270। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, ইয়াগো কে এইভাবে লেখা যায়। আচ্ছা, তাহলে একে কীভাবে লেখা যাবে? তাহলে দেখো, লিখবো আমরা, মানটা ইনপুট করবো আর ইজি হবে, তাই তো নাকি? ইর ভ্যালু কত হয়? ই মানে কত? 5 হয়। আচ্ছা, এ মানে 1 হয়, জি মানে 7 হয়, এটা করছে। ও মানে 15 হয়, আই মানে 9 হয়, ই মানে 5 হয়, কে মানে 11 হয়, এস মানে 19 হয়। তো দেখলে বোঝা যাচ্ছে কি কত করে অ্যাড হলো। দেখো, প্রত্যেকটা 4 করে প্লাস হয়েছে। তাহলে এবার যেটা আসবে সেটাও করবো। তাহলে এল মানে কত? 12, জে মানে 10, এন মানে 14, বি মানে 2। তাই 4 করে যোগ করলে 12 আর 4 16, 10 আর 4 14, আর 14 আর 4 18, 2 আর 4 6। তাহলে এখানে হবে এফ। 18 মানে কত? আর আর এফ হবে, এটা হবে না, আর ই হবে না। তারপর দেখো 14 মানে এন, তাহলে এটা হবে, তাহলে এটা মানে পি। অপশান বি অ্যান্সার, পি এন আর এফ। ঠিক আছে, 49-এর অ্যান্সার পি এন আর এফ। নেক্সট, চিহ্নিত স্থানে কি বসবে? দেখো কি করেছে, 4 আর 3 7, 7 স্কোয়ার 49, 5 আর 1 6, 6 স্কোয়ার 36, 8 আর 2 10, 10 স্কোয়ার 100, 7 আর 5 12, 12 স্কোয়ার 144। তার মানে অ্যান্সার কত হবে? 8 আর 2 10, তার স্কোয়ার 100। নেক্সট, সুনীল ও সুনিতা স্বামী স্ত্রী। ওকে, দেখো তাহলে কি এখানে সুনীল আর, দেখো স্বামী স্ত্রী তাই প্লাস দিলাম, সুনিতা স্বামী স্ত্রীর সম্পর্ক। ওকে, অশোক এবং অমল 2 ভাই। অশোক হলো সুনীলের ভাই, তাহলে অশোক হলো সুনীলের ভাই। অশোক হলো সুনীলের ভাই। আর বলছে অশোক এবং অমল 2 ভাই, তাহলে অমলও ভাই। ভাই ভাই সম্পর্ক মানে ওরা সমান সমান জন্ম। আচ্ছা, তার মানে এই সুনীল, অমল আর অশোক এরা 3 ভাই। আর তাহলে সুনীল অমলের কে হবে? সুনীল অমলের কে হবে? দাদা হবে। অ্যাকচুয়ালি এটা অন্য চেয়েছে, জানো তো।
অ্যাকচুয়ালি এটা কি সুনিতা অমলের কি হবে? হ্যাঁ, যেহেতু দাদা যেহেতু অপশান নেই, বোঝাই যাচ্ছে যে সুনিতা অমলের কি হবে। হ্যাঁ, সেই হিসাবে কি বৌদি হবে। হ্যাঁ, অপশান ডি। নেক্সট, 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে, কি পরিমাণ চিনি মেশালে দ্রবণে 50% চিনি থাকবে? বলো কি হবে? শর্ট। শর্ট আসছে? আচ্ছা, শর্ট। চলো দেখি। দেখো 300 গ্রাম চিনি দ্রবণে 40% চিনি আছে, আমরা রেশিও করে করি আমরা, তাই তো নাকি? রেশিও করে যদি করি 300 গ্রাম চিনিতে, তাহলে 40% মানে কত? 40% পার্সেন্টেজের জন্য 2 শূন্য আউট, তার মানে হচ্ছে 3 4 12, 120 চিনি আছে। আর বাকিটাকে ইতিহাস তো না, এখানে কি জল, তাহলে 180 আছে। 40% চিনি আছে মানে 180 আছে জল। এবার বলছে কী পরিমাণ চিনি মেশালে, তাহলে এটা হচ্ছে কিন্তু চিনি, এর সুগার অ্যান্ড এটা ওয়াটার। আচ্ছা, কী পরিমাণ চিনি মেশালে দ্রবণে 50% চিনি থাকে? 50% মানে কি? 1:1। এবার দেখো, সুগার আগেও যা ছিল এখনও তা নেই, কিন্তু জল আগেও যা ছিল এখনও তাই, তাই তো? তাহলে 180 হবে। তাহলে এই পাশে যখন 180, তাহলে এখানেও তো 180 হবে। তাহলে দেখো 120 ছিল, এখন 180 হলো, তার মানে কট্টক মেশালে 60 গ্রাম ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি। ঠিক আছে, নেক্সটের দিকে যাবো। কথা বলো, নিরামিষ হয়ে না, বুঝতে না পারলে জিগাইবে, আমি হাতি ঘোড়া কিছু না। নেক্সট ভাই, 53 দাগ, কোনো বস্তু 120 টাকায় বিক্রি করে এক ব্যক্তির শতকরা 20 টাকা ক্ষতি হয়, 180 টাকায় ওই বস্তুটি বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে? তার মানে এর শতকরা 20 টাকা, মানে 20% আর কি। তাহলে 120 টাকায় যখন বিক্রি করছো, তুমি কত পার্সেন্টে বিক্রি হচ্ছে? পার্সেন্টেজ ওই 20 টাকা ক্ষতি মানে 80%-এ বিক্রি হচ্ছে। ঠিক আছে, এটা বলেছে। আচ্ছা, 180 টাকায় যদি করো, দেখো পার্সেন্টেজ চেয়েছে তাই পার্সেন্টেজ ওপরে রাখছি, তাহলে 120-তে 80%, তাহলে 180 টাকায় যখন বিক্রি করি কত পার্সেন্ট হচ্ছে সেটা? তাহলে আমরা কাটাকুটি যদি করি, এখানে দেখে পার্সেন্টেজটা তো লিখে লাভ নেই, যাই হোক, এখানে কাটাকুটি করি, তাহলে এখানে দেখি শূন্য কাটলাম। আচ্ছা, এখানে একটা শূন্য কাটলাম, এখানে দেখতে পাচ্ছি আর 3 4 12 হয়, আর এখানে 3 6 18 হয়, মানে আর 4 দিয়ে কাটলে 4 দিয়ে 8 হয়। তাহলে আলটিমেটলি কত আসলো? 6 দুগুণে 12, মানে 120% এলো। তাহলে 120% মানে কি? 100 টাকা হয় ক্রয় মূল্য, পার্সেন্টেজের হিসাবে 100 টাকা কী হয়? অলওয়েজ ক্রয় মূল্য। আর 120%-এ বিক্রি করছো, তাহলে লাভ হলো কত পার্সেন্ট? 20% লাভ। ক্লিয়ার? নেক্সটের দিকে যাব। এ এবং বি যথাক্রমে 3000 টাকা 4000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। এই ব্যবসা চালানোর জন্য আচ্ছা কি চালানোর জন্য আর কি লভ্যাংশ থেকে প্রতি মাসে 10 টাকা হিসাবে বেতন পায়, আর এটা এক্সট্রা আলাদা বেতন পায়, এবং বাকি লভ্যাংশে মূলধনের অনুপাতে বণ্টিত হয়। আচ্ছা, কোনো এক বছর এ মোট এত টাকা লভ্যাংশ পেলে, দেখো তাহলে ভালো করে বুঝবে, এ চালানোর জন্য কত লভ্যাংশ থেকে প্রতি মাসে কত পায়? 10 টাকা। তাহলে বছরে কত টাকা পাবে? 120 টাকা। এই টোটাল যে লভ্যাংশ হলো, তার মধ্যে 120 টাকা কিসে চালানোর জন্য নিয়ে নিল, তাহলে ক টাকা নিল? আর পড়ে রইল কত? 120 টাকা যদি ও নিয়ে নেয় আলাদা করে, তাহলে কত টাকা পড়ে থাকলে মোট? আর 270। কত? 270 টাকা। আর এই 270 টাকায় কিন্তু এ আর বি এর মধ্যে অনুপাতে ভাগ হবে, বোঝা গেল? না দাদা, এটা 270 টাকা হচ্ছে ইয়ে পেয়েছে আলাদা, মানে সমানভাবে বণ্টিত হয়েছে। এটা 120 টাকা এক্সট্রা পেয়েছিল। তা আমি কি বললাম? ওই তুমি বললে এই দুটো মিলে, মানে মিলে রয়েছে, তাই বললে? হ্যাঁ, এই দুটো মিলেই তো রয়েছে, এ আর বির মিলেই তো রয়েছে, তাই তো বলছি। না না, এটা হচ্ছে শুধু ইয়ে পেয়েছে। 270 টাকা শুধু এ পেয়েছে? হ্যাঁ, তাহলে এটা আসবে 3, মানে ও সরি, আমি খেয়াল করিনি। আচ্ছা সরি, আমি খেয়াল করিনি। হ্যাঁ, মোহিত ঠিক বলছে, কারণ এখানে 390 টাকা পেয়েছে কি কোনো এক বছর এ মোটটা, সরি আমি ভাবছি না মোট এত টাকা লভ্যাংশ হয়েছে, ঠিক বলেছে। ক্লিয়ার করছি। তার মানে হচ্ছে দেখো, এই 270 টাকাটা হচ্ছে কি আনুপাতিক হারে ভাগ হয়েছে, তার ভিতরে এ পেয়েছে 270 টাকা। ঠিক আছে, এটা অনুপাত করে দাও। অনুপাত করলে কত হচ্ছে?
এ আসবে 3 আর এটা আসবে এই, তার মানে হচ্ছে A/B এর রেশিও হচ্ছে 4, যেহেতু সময় ফিক্স 1 বছর, তাহলে আমার সেম রেশিও আসবে। তাহলে এখানে 3 মানেই কত, 270। কত গুণ হলো তাহলে, 3 9 7 90। তাহলে বি কত টাকা হবে, 4 মানে কত হবে, 4 9 36 মানে 360 টাকা। বুঝতে পেরেছো? আমি মনে হয় খেয়াল করিনি ওটা, আমি ভেবেছি না মোট 390 টাকা। আচ্ছা, কারো বুঝতে অসুবিধা থাকলে জিজ্ঞাসা করবে। দেখো, এ তো পেয়েছো 390 টাকা, তার ভিতরে এ তো 10 টাকা করে প্রত্যেক মাসে পেয়েছিল এক্সট্রা করে, তাহলে বছরে 120 টাকা এক্সট্রা পেয়েছিল। তাহলে ওর লভ্যাংশ থেকে 120 টাকা এক্সট্রা পেয়েছে, তাহলে বাকি 270 টাকাটা ওরা যেভাবে বিনিয়োগ করেছে সেই রেশিও অনুসারে পেয়েছিল। আর সেই রেশিও করলে 3টে শূন্য গায়েবের 3টে শূন্য গায়েব, তাহলে 3:4 রেশিও। তাহলে এই 3 মানেই কত, 270 টাকা, তাহলে 4 মানে বিয়ের কত হবে, এটাই হচ্ছে বিষয়। নেক্সট, বিশুদ্ধ দুধে 89% জল থাকে, যদি কোনো এক প্রকার জল মিশ্রিত দুধের নমুনায় 90% জল থাকে, তবে এইরূপ 22 লিটার দুধে কত লিটার জল মেশানো থাকে। আচ্ছা, এটা কিন্তু ভুলভাল আছে, তোমরা করেছিলে? রেশিও মিলছে না, এটা অনেক ভুলভাল আছে, ঠিক আছে? এটা 0.2 সামথিং অ্যান্সার আসছিল, এটা ভুলভাল আছে। হ্যাঁ, এটা করতে হবে না তোমাদের। পরীক্ষার সময় এরকম টাইপের অঙ্ক আসলে ফুল ডাটা ক্লিয়ার থাকবে, অসুবিধা নেই। দ্য ফলোইং সেন্টেন্স আর ডিভাইডেড ইন্টু 4 পার্টস। আর এরর কারেকশন থেকে যে ইট ওয়াজ হিম, তাহলে এই যে ইট ওয়াজ থাকে বা ইট ইজ থাকে, তাহলে ইট ওয়াজের পরে কি আসবে, নিয়ম এটা পরীক্ষা আসে কিন্তু, ডব্লিউবিতে আসে এগুলো। তারপরে কী হয়, সাবজেক্টিভ কেস হয়, কী হয়, সাবজেক্টিভ কেস হয়। তাহলে হিম হবে না, তাহলে আমরা বলতে পারি ইট ওয়াজ হি। তাহলে ইট ওয়াজ হি হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম, তাহলে অপশন এতে ভুল আছে। একটি ব্যাগে 3:4:12 অনুপাতে 1 টাকা এত টাকা পয়সার মুদ্রায়, যার মোট মূল্য এত টাকা, তাহলে পয়সার মুদ্রা কত। তাহলে এটা আমরা দেখতে পাই টাকায় আছে, আর এটা আছে কি, মুদ্রা। তাহলে মুদ্রাকে প্রথম কি করতে হবে, টাকার যেহেতু অনুপাত টাকা দেওয়া আছে, তাহলে মুদ্রাকে আমরা টাকায় কনভার্ট করব। তাহলে 3টে 1 টাকা আছে মানে 3 টাকায় আছে। আচ্ছা, 4টে 25 পয়সা আছে মানে 50 পয়সা আছে মানে ক টাকা আছে, 2টো 50 পয়সা মিলে 1 টাকা, তাহলে 4টে 50 মিলে 2 টাকা। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখানে বলছে 12টা আছে 25 পয়সা, আর 4টে 25 পয়সা মিলে কত হয়, 1 টাকা। তাহলে 12টা 25 পয়সা মিলে ক টাকা হবে, 3 4 12 মানে 3 টাকা। সিম্পল বিষয়, 4 দিয়ে ভাগ হবে, কারণ 4টে 25 পয়সা মিলে 1 টাকা। তাহলে টোটাল টাকা কত আসলো, অনুপাতের হিসাবে 3 আর 3 6 দিয়ে 8, অনুপাতের হিসাবে 8 বলছে। আর 8 মানেই 600, কত গুণ বেশি, 75 গুণ বেশি। কত গুণ বেশি, 75 গুণ বেশি, দেখে নিতে পারো। 8 মানেই 600, ভাগ করে দেখো বুঝতে পারবে। 8 দিয়ে ভাগ করে দেখো, 7 8 56 রইল বাকি 4, 40 মানে 75, মানে 75 গুণ বেশি 600। তাহলে অনুপাতের থেকে কত গুণ বেশি, 75 গুণ বেশি। ঠিক আছে, অ্যান্সার বলছে তাহলে 25 পয়সার মুদ্রা করা। আগে দেখবো যে কত টাকা আছে যেখানে সব 25 পয়সা আছে। তাহলে 25 পয়সা মানে এখানে 3 টাকা, মানে এখানে কত গুণ, বা তুমি এখানে ডাইরেক্টলি করে দাও, অসুবিধা নেই। যে এখানে কি আছে, কটা ছিল বলেছে মুদ্রা অনুপাতের হিসাবে, 12টা। আর অনুপাতের থেকে কত গুণ বেশি, 75, তাহলে 75 গুণ বেশি মানে 75 করে দাও, করলে কত হচ্ছে, 12 75-এ 5 12 60 শূন্য, হাতে রইল আমার 6, 7 12 84 আর 6 কত হয়, 90, 900টা। অপশান বি। বুঝতে পেরেছো? আচ্ছা বলো তো, আমরা এই 12-র সঙ্গে কেন গুণ করলাম, 3-এর সঙ্গে কেন করলাম না, কে বলতে পারবে? এটা তো দাদা পয়সা মুদ্রার সংখ্যা কত, হ্যাঁ, এখানে যেহেতু মুদ্রার সংখ্যা আছে, তাই আমরা এখানে মুদ্রার সংখ্যার সঙ্গেই গুণ করলাম। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এটা তোমরা কে কে করেছিলে, এটাতেও একটা মিস্টেক আছে কোথাও না কোথাও, করেছিলে কি? কারণ এটা অনেক রকম উপায় আমি ভেবেছিলাম, এটাতেও একটা মিস্টেক আছে কোথাও, ডিফারেন্স করেও করছিলাম, সব দিক দিয়ে দেখছিলাম, একটা উপায়ও আসছিল না। ঠিক আছে, আরেকটা উপায় দেখতে পাচ্ছিলাম। আচ্ছা, এই 146 আর 23-এর ডিফারেন্স কত হয়, 23 কত হচ্ছে, 23 হবে। আচ্ছা, এই 3টেকে যোগ করলে কত হচ্ছে, অনেক বেশি হয়ে যাবে, ওটা আসবে না।
এই তিনটেকে যোগ করলে কত আসছে? যোগ করো যোগ করো, একটু যোগ করো তাড়াতাড়ি। এত সময় লাগে যোগ করতে? 320। 320। আচ্ছা এই দুটো যোগ করলে কত হয়? 168। 168। আচ্ছা 168। 168 বিয়োগ করলে কত হয়? কত আসছে গো? কথা নেই, এটা কথা বলে না কেন? বিয়োগ করতে পারছো না নাকি? 152। 152। 152। তো এখানে অপশানে নেই, তাহলে এইভাবে কিন্তু হয়নি। তাহলে এটা কীভাবে আছে আর একবার চেক করা যাক। আচ্ছা এর ডিফারেন্স কত আছে? 23। 146 থেকে 66 বাদ দিলে হবে না? 146 থেকে 66 বাদ আসছে কি? 146 থেকে 66 বাদ দিলে কত আসছে? আর যাই হোক দেখছি। আচ্ছা 123 থেকে 51 বাদ দিলে কত হয়? ওটা ওইভাবে নেই, ওইভাবে নেই। 72। এটা দেখো, যেটা করছি সেটা দেখো আগে। তো এদের ডিফারেন্স কত? 23। এর ডিফারেন্স কত? 22। 21। 21। আচ্ছা এর ডিফারেন্স কত আছে দেখি হয় কিনা। সেখানে দ্বারা এটা অপশন দ্বারা ইকুয়াল দ্বারা মানে 1 হবে, 81 দ্বারা হতে পারে। এখানে দেখো ভুলভাল আছে নাকি কিছু। আচ্ছা এখানে কত আসছে? ডিফারেন্স করো দেখছি এইভাবে আসে কিনা। 15 এটা। এটা 15 আসছে তাই না? 15 যদি হয় তাহলে এখান থেকে 21 থেকে যদি বাদ দিই কত আসছে? 21 থেকে 2 বাদ দিলে 19 আসছে, 19 থেকে 2 বাদ দিলে 17 আসছে। হ্যাঁ এইভাবে তো হচ্ছে, এটাই তো আসছে। তাহলে 102 থেকে 19 বাদ দিলে কত হয়? 83। কত? তার মানে 81 দ্বারা হবে। 102 থেকে 19 বাদ দিলে কত? 81। আর 81 থেকে 17 বাদ দিলে কত হয়? 64 হচ্ছে। একটু মিস্টেক আছে, এটা এইভাবেই হবে, ঠিক আছে? 81 হবে অ্যান্সার 81 দেখাচ্ছে। এটা এইভাবেই হবে, হ্যাঁ ওটা ওইভাবেই হবে। এটা একটু ভুলভাল দিয়েছে, এই সেটটা অনেক ভুলভাল ভাই যে দিয়েছিলে। আচ্ছা এখানে দেখো তোমাদের সাজাতে হবে অর্থ অনুযায়ী। তাহলে এখানে প্রথম আমরা ওই যে বাস্তুতান্ত্রিক নিয়ম হিসাবে সাজাতে হবে, আর কিছুই না। প্রথমে যে ঘাস, তারপরে ঘাসকে কে খাবে? গ্রাস হোপার মানে ফড়িং, 3 নম্বরটা হবে। ফড়িংকে আবার কে খায় ভাই? আগে ফ্রগ, ব্যাং খায়। এটা বাস্তুতান্ত্রিক যে তোমরা খাদ্য জাল পড়েছিল সেখানে। ব্যাংকে আবার কে খাবে? স্নেক, সাপ। সাপকে আবার কে খায়? ঈগল। 5 3 1 4 2, 5 3 1 4 2 অপশন সিতে আছে। নেক্সট, নিচের কোন চিত্রটি একই সম্পর্ক? তো দেখো বৃত্তের ভিতরে ছিল, এখন বৃত্তের ভিতরে ত্রিভুজ চলে আসছে। আচ্ছা এটা তাহলে ত্রিভুজ আছে, চতুর্ভুজের ভিতরে তাহলে এবার ত্রিভুজের ভিতরে চতুর্ভুজ, তাহলে অপশান বি হবে অ্যান্সার, ঠিক আছে? নেক্সট, কতজন ডাক্তারকে উল্লেখ করা হয়েছে যারা, এটা তো প্রশ্ন কিছু বোঝাই যাচ্ছে না, কোনটা ডাক্তার কোনটা কী করে বুঝবো? ভুলভাল প্রশ্ন। ভারতীয় পার্লামেন্ট কোন দেশের পার্লামেন্টের অনুসরণ করে? পার্লামেন্ট বললে কি? ইউকে। আর বিচারবিধান বললে ইউএসএ। মাথায় রাখবে এগুলো। করে না বলেছে তো। কি বলেছে? অনুসরণ করে না। ও, ভারতীয় পার্লামেন্ট কোন দেশের পার্লামেন্টে অনুসরণ করে না, তাহলে এটা কি হবে? আদলে নয় বলেছে। আচ্ছা অনুসরণ করে না, তাহলে ইউএসএই করবো।
পার্লামেন্ট তো ইউএসএ কে কি করে না, এটা হচ্ছে সুপ্রিম কোর্ট, বিচার বিভাগে হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে ইউএসএ করবো অ্যান্সার। করে না বলেছে, খেয়াল করিনি তো। পার্লামেন্ট যদি বলে তখন ইউকে হবে, হ্যাঁ, কিন্তু এখানে করে না বলেছে তাহলে ইউএসএ হবে। আর প্রশ্নেই কিন্তু এরকমই থাকে, নাটা এরকম জায়গায় থাকে, কিন্তু ভুল কিন্তু আমরা এভাবেই করি। এলিফ্যান্টিয়াসিস রোগ কিসের ফলে হয়? কিউলেক্স মশা হয়। কি হয়? কিউলেক্স মশা। অপশন ডি অ্যান্সার। নেক্সট, কংগ্রেসের হরিপুরা অধিবেশনে কোন রাজ্য অনুষ্ঠিত হয়েছিল? আরে হরিপুরা কোথায়? গুজরাট। কোথায় সে? অপশন বি, 1938, তাই তো? এলিফ্যান্ট কি বললে? রোগটা মানুষের এলিফ্যান্টিওসিস রোগ একটা, এটা কিউলেক্স মশার কারণে হয়। যেটা গোদ বলে ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ফাইলোরিয়া কৃমির জন্য হয়। হ্যাঁ পা ফুলে যে সেরকম ঘটে তো। হ্যাঁ হ্যাঁ। থিয়েনাবাদ কোন নদীর ওপর অবস্থিত? থিয়েনবাদ বা থিয়েনা 65, বলো। আচ্ছা, বিতস্তার আর এক নাম কি? ছিলাম। ঝিলাম। আর থিয়েনাবাদের রবি, রাভি আর ঝিলাম কি এক? রাভি আর রবি এক না নাকি? রাভি বা ইরাবত, হ্যাঁ রবি হবে, এটাই অপশন ডি। থিয়েনবাদ রবি, ওটাই হবে, হ্যাঁ। রাবি নদীর তীরে। সারে জাহাজে আচ্ছা গানটির স্রষ্টাকে সবারই জানা, মোহাম্মদ ইকবাল। এই যে মোহাম্মদ ইকবাল, এই মানে হিন্দিতে যেটা করেছিল সেটা কে বলো তো? এই যে কবি প্রদীপ, এটা মাথায় রেখো, নামটা রয়েছে বলে বললাম। আসল লেখক হচ্ছে ইকবাল, কিন্তু হিন্দি সিনেমার জন্য কবি প্রদীপ নতুন করে লিখেছিলেন হিন্দি সিনেমার জন্য। আচ্ছা, দুটি মিশ্রণে জল ও সিরাপের অনুপাত 5:3 এবং এত, এই দুটি মিশ্রণ থেকে কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণে জল ও সিরাপের পরিমাণ সমান হবে? তার মানে এটা সবাই জানি আমরা কি করব, টোটাল এদের যোগফল বের করব। আচ্ছা, এখানে সমান মানে 1:1 যোগ করে কত হচ্ছে? এটা হচ্ছে 5 আর 11 16, এটা তোমাদের করে দিয়েছি, 5 আর 3 8, এদের এলসিএম করবো। 16, 2 আর 8 এর এলসিএম কত হয়? 16ই হয়। তাহলে 16 যদি এলসিএম হয়, যে কোনো একটা ধরে করবে, ঠিক আছে? প্রথমটা ধরে করো। তাহলে 5 ধরলে কত হবে? 16 এলসিএম হলে মানে এদের 8, আর এর কত গুণ? দ্বিগুণ। তাহলে 5 দুগুণই 10 ধরবো এটা। আচ্ছা, অ্যালিগেশন করবো কিন্তু, হ্যাঁ। দ্বিতীয় অনুপাতে 16 হচ্ছে টোটাল, আর এখানে লসাগু 16, 16কে 16 মানে এটা হবে 5, আর এদিকে হাফ হাফ, তাহলে 16 হাফ হাফ মানে কত হবে? 8 করে হবে। এটা করলেই তুমি পেয়ে যাবে এদিকে 2 এদিকে 3, মানে 3:2। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কিন্তু অনেকবার করানো অঙ্ক। নেক্সট, আর পরীক্ষায় অনেকবার এসছে। একটি ট্রেন 60 কিলোমিটার পার ঘন্টা গতিতে কলকাতা থেকে আসানসোল গেল, আবার আসানসোল থেকে কলকাতা ফিরে আসতে 40 কিলোমিটার গতিতে উভয় যাত্রার গড়। তাহলে এইটা আগের দিনই শেখালাম যে গড় গতিবেগের সূত্র কি? গিয়ে ফিরে আসা 2xy, এক্স হচ্ছে 60 আর ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাই 60 আর 40 যোগ করলে কত হবে? 100। শূন্য কাটলো, শূন্য কাটো, শূন্য কাটো, তাহলে 4 6 24 দিয়ে 48, অপশান বি। এই টাইপের অঙ্কে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় 48 অ্যান্সার বা 24 অ্যান্সার। নেক্সট, লক্ষণের মায়ের বয়স লক্ষণের দ্বিগুণ, তার মানে কি? লক্ষণ যদি 1 হয়, লক্ষণের মায়ের বয়স অনুপাত হিসেবে কত হবে? দ্বিগুণ মানে 2 হবে। আচ্ছা, এবং বোন রমা লক্ষণের থেকে 4 বছরের ছোট। আচ্ছা, রমার বয়স 18, লক্ষণের মায়ের বয়স সিম্পল আছে, তাহলে আমরা লাস্টের দিক দিয়ে করতে করতে যাবো। তাহলে রমার বয়স যদি 18 হয়, তাহলে লক্ষণের থেকে 4 বছরের ছোট বোন, তাহলে লক্ষণের বয়স কত হবে? 22 হবে। আর মা বলছে তার দ্বিগুণ, তাহলে মার বয়স কত হবে? 44। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, একটি জারে 10 লিটার জল রয়েছে, ভেরি গুড। একটি ছিদ্র থাকায় প্রতি সেকেন্ডে 2 মিলিলিটার জল পড়ে যায়, 1 ঘন্টা পরে ওই জারে আর কত জল থাকবে? বলো কি হবে? 2.8। আচ্ছা দেখো, তোমরা এই ক্যালকুলেশনটা জানো তো আবার? আচ্ছা, 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 60 যেহেতু ঘন্টা আছে আর এখানে সেকেন্ডে বলেছে, তাহলে 1 ঘন্টা মানে 60 সেকেন্ড। কে বললো? 3600 সেকেন্ড। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। কেন সেকেন্ডে বের করলাম? কারণ এখানে বলেছে প্রতি সেকেন্ডে 2 মিলিলিটার করে জল।
তাহলে প্রতি সেকেন্ডে যদি 2 মিলিলিটার যায় তাহলে 3600 সেকেন্ডে কত যাবে? সিম্পল হিসাব করছি একদম। তাহলে 3600 ইন্টু কি 2 মিলিলিটার প্রতি সেকেন্ডে যেহেতু, তাহলে হবে কি 7200 কি মিলিলিটার। আর 7200 মিলিলিটার মানে কত লিটার? 7.2 লিটার। তাহলে বাকি জল কত আছে আর 1 ঘন্টা পরে জারে আর কত জল থাকবে? তাহলে 10-এর থেকে 7.2 বাদ দিলে কত হয়? 10-এর থেকে 7.2 বাদ দিলে 8, আর এদিকে হাতে মেরো 1, 7 8, 8 আর কয় দাও? তাহলে এখানে হয়ে যাবে 2.8। অপশন নাম্বার সি। বুঝতে পেরেছো? একদম খাঁটি। আচ্ছা এই লিটারটা বুঝতে পেরেছো তো ভাই? মিলিলিটার কি হয় দেখো, কিলো, হেক্টর, ডেকা, লিটার, তারপরে ডেসি, সেন্টি, মিলি। তাহলে 1000 দিয়ে ভাগ, যেহেতু উল্টো দিকে আসছে মানে ভাগ করতে হবে। তাহলে 7200-কে 1000 দিয়ে ভাগ করলে কত হয়? 2 শূন্য কেটে যাবে, আর 10 থাকছে, তাহলে একটা থাকে দশমিক, মানে 7.2 লিটার। বোঝা গেল? কারণ 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার। তার জন্য উল্টো করে যদি বলি তাহলে মিলিলিটারকে যখন লিটার আনবো 1000 দিয়ে ভাগ করবো। এবার বুঝতে আর অসুবিধা নেই তো? যা ছোটোবেলাকার মতো ক্যালকুলেশন করতে হবে এটা। চেঞ্জ দ্য ন্যারেশন খুব সোজা দিয়েছে, হি সেইড আই ডু ইট, তো অ্যাডারটিভ আছে, তাহলে আমরা কি করব? হি সেইড টু থাকলে নাই আমরা টোল্ড করি, দেখেন সেইড টু নেই মানে সেইডই রাখবো। হি সেইড লিঙ্কার হিসেবে অ্যাডারটিভ সেন্টেন্স আমরা কি ইউজ করি? দ্যাট ইউজ করব। তাহলে হি সেইড দ্যাট কী করেছিল দেখো, এখানে ফার্স্ট পারসন আছে, সন ফর্মুলা কি বলছে? এটা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তোমার ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে দেখে প্রোনাউন বসাবো, আর সেকেন্ড পারসন থাকলে অবজেক্টকে দেখে বসাবো, মানে রিপোর্টিং ভার্বের। আর যদি থার্ড পারসন থাকে কোনো চেঞ্জ করবো না। তো এখানে আই আছে, আই কি পারসন? ফার্স্ট পারসন। এই ফার্স্ট পারসন মানে সাবজেক্টকে দেখে চেঞ্জ হবে। তাহলে হি এর সাবজেক্টিভ প্রোনাউন কী হবে? হি হবে। হি এর সাবজেক্টিভ প্রোনাউন হি বসাবো। তারপরে দেখো টেন্সের পরিবর্তন, যদি V1 থাকে কী করতে হবে? যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকে, V1 থাকলে V2 করতে হবে। তাহলে পাস্ট টেন্স প্রেজেন্টে আছে, পাস্টে করে দাও, তো ডু এর পাস্ট হচ্ছে ডিড হয়ে যাবে। ওকে, আর ইটি থাকে, তাহলে এটা হবে অ্যান্সার। হি সেইড দ্যাট হি ডিড ইট, হি সেইড দ্যাট হি ডিড ইট, এটা হবে না, এটা হবে না। হি সেইড দ্যাট হি ডিড ইট, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, আবার একটা ভয়েস চেঞ্জ, তাই তো রয়েছে। চেঞ্জ দ্য ভয়েস, শি ওয়াজ রিডিং আ বুক। তাহলে এখানে অবজেক্টকে, প্রথম নিয়ম হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট রূপে আনা। তাহলে এ বুক হচ্ছে এখানে অবজেক্ট, ওকে আগে নিয়ে আসো। আচ্ছা, দ্বিতীয় রুলস কি বলছে? দ্বিতীয় রুল বলছে যে হচ্ছে হেল্পিং ভার্বের পরিবর্তন কি আনবো? দেখো অজ রয়েছে মানে আইএনজি রয়েছে, আইএনজি রয়েছে মানে কি? এ বুক একটা, তাই ওয়াজ এর জায়গায় হয় এখানে একটা, তাই ওয়াজই বসাবো। ওয়াজ বিইং, ওয়াজ বিইং ভার্বের সঙ্গে আইএনজি থাকলে আমরা ওয়াজ বিইং বা ওয়্যার বিইং করবো, যেহেতু পাস্ট টেন্সে আছে। তারপরে নিয়ম কি বলছে? ভার্বে, দেখো আমি পরপর লিখছি। তারপরে ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হলে, রিড ভার্বের থার্ড ফর্ম কি? দেখো রিড, রেড, রেড, ঠিক আছে হয়, তাহলে এটাই হয় থার্ড ফর্ম। দেখো এটা হয় রিড, রেড, রেড, বানান এটা সেম, মাঝখানে রেড। তারপরে তাহলে এটা হচ্ছে থার্ড ফর্ম। তারপরে নিয়ম কি বলছে? বাই নামক প্রিপোজিশন বসাতে হবে। 5 নম্বর নিয়ম কি বলছে? সাবজেক্টকে অবজেক্ট রূপে, তাহলে শি এর অবজেক্ট কি? হার, তাহলে এটা হবে অ্যান্সার। পরপর স্টেপ বাই স্টেপ বলে দাও। আ বুক ওয়াজ বিইং রিড বাই হার, আ বুক ওয়াজ বিইং রিড বাই হার, অপশন বিতে আছে, এটা অ্যান্সার। নেক্সট, নিচের শব্দগুলিকে অভিধান অনুযায়ী মানে ডিকশনারি ABCD এইভাবে, তো প্রত্যেকটাই দেখছি সি কমন, তাহলে আমার সি নিয়ে কোনো কাজ নেই। সি কমন মানে আমার সি নিয়ে কিন্তু কোনো প্রকার কাজ নেই। তাহলে পরে দেখা যাচ্ছে কোথাও এ আছে, কোথাও আর আছে, কোথাও ও আছে, কোথাও আর আছে। তাহলে এটাকে আমরা আগে প্রাধান্য, এটা আমরা আগে পড়ি, তাহলে 4 নম্বরটা হবে আগে। ভেরি গুড, প্রত্যেকটা অপশানে 4 আগে আছে। তারপরে দেখো কি, তাহলে এর গল্প শেষ। এবার দেখছি আর আছে, আর আছে, ও আছে, আর আছে, তাহলে আর পড়ি আগে না ও পড়ি? কি পড়ি বলো? ও পড়ি, তাহলে ওটাকে রাখবো, তাহলে এটাও আউট হয়ে গেল, মানে দুটো করে ফেললাম আমরা। তো এটা অ্যান্সার তো হবে না, 4-1 দিয়ে শুরু হবে। তারপর দেখো তিনটেতেই আর আছে, তাহলে এটা বোঝা যাচ্ছে না একই জিনিস আছে আর, মানে এই আরটা প্রত্যেকের আছে মানে এটা নিয়ে বুঝতে পারছি না। তারপরে দেখো এটাতে ই আছে, এটাতে ও আছে, এটাতে ই আছে।
তার মানে বোঝা গেল ইগুলো আমরা আগে পড়ি, ইগুলো আমরা আগে পড়ি আর ওটা লাস্টে পড়ি। তাহলে এই তিনটের ভিতরে লাস্টে কী হবে? 2 হবে। তাহলে লাস্টে 2 আছে, এটাই নেই, তার মানে এটাই অ্যান্সার। বোঝা গেল? এবার দেখো আমি কোনটা আগে হবে সেটা আমি দেখানোর জন্য করছি। তাহলে ইটা এখানেও ই আছে, এটাও ই আছে। এবার এরও এ আছে, এরও এ আছে, এরও টি আছে, এরও টি আছে। এবার এর ই আছে, এর আছে ও। তাহলে কোনটা আগে পড়ি? ইটা আগে পড়ি। তাহলে এখানে 3 করব আর তারপরে এটা করব, ঠিক আছে? 5 নম্বরটা। তাহলে অ্যান্সার এটা 4 1 3 5 2, অপশান বি। দেখেছো? নেক্সট, এবার এটা বলো ভাই কীভাবে কি আছে? সোজাই আছে, বলো। 16 প্লাস 17 17 ওই 8 17 134 প্লাস 1 137। হ্যাঁ, এটাই করেছে। 8 সুতরাং কত হয়? 136 প্লাস 1 হয় 137। সিমিলারলি 8 দুগুণে 16 প্লাস 1 হয় কত? 17। তাহলে এইবার দেখো এখানে কি হবে, এমন একটা সংখ্যা, তাহলে এই দিক দিয়ে আমরা যাচ্ছি। কোন দিক দিয়ে গেলাম? দেখো 8 দুগুণে 16 আর 1 17, 8 17 136 আর 1 37। তাহলে এবার কী করবো? 8 137 প্লাস 1, তাহলে 137 ইন্টু 8 প্লাস 1 করতে হবে। তাহলে গুণটা আগে করি। 7 8 56 6, আর এখানে হচ্ছে 1096 আসছে গুণ করলে 108 আর হাতে 1 9। তাই এখানে দেখা হচ্ছে কত? তারিখ কী বললাম আর কি হয়ে গেল তোমাদের জন্য। যাই হোক, 7 8 56 আর 8 3 104 প্লাস 5 মানে 109, ঠিক আছে। আর এখানে প্লাস 1 আছে মানে কত হলো? 1097। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল কীভাবে আছে? নেক্সট, কত সালে পশ্চিমবঙ্গে বিধান পরিষদের বিলোপ ঘটানো হয়েছিল? এটা সবারই জানা, পরীক্ষা অনেকবার এসছে। 1969। আর 6টি রাজ্যে বিধান পরিষদ আছে এখনও পর্যন্ত, মুখস্থ রাখবে সেগুলো। ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? ভার্গিস কুরিয়েনকে বলা হয়। শ্বেত বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? দুধের সঙ্গে যুক্ত, এটাও মাথায় রাখবে, ঠিক আছে? দুধের সঙ্গে কিন্তু যুক্ত, এটা মাথায় রাখবে। আর ডক্টর স্বামীনাথন কিসের সঙ্গে যুক্ত? গ্রিন রিভলিউশন বা হচ্ছে সবুজ বিপ্লব, এটাও একটু মাথায় রাখবে। নেক্সটের দিকে আমরা গুটি গুটি পাই এগাবো। কী বলছে? ফাইন্ড আউট দ্য রংলি স্পেলড ওয়ার্ড, মানে এখানে বানান ভুল কোনটা সেটা বের করতে হবে। আচ্ছা, ডিসপিউট আছে কোনো কিছু, এটা সঠিক আছে। ডিসগাইস মানে ছদ্মবেশী, এটা ঠিক আছে। ল্যাটিটিউড অক্ষরেখা ঠিক আছে, তাহলে নিশ্চয়ই অপশান বি ভুল। কোথায় ভুল আমি বলে দিচ্ছি, এখানে একটা কম্প্যাশন বানান COMPASS হয়, একটা এসের ঘাটতি আছে, আর এইগুলোই কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, এটা কীভাবে করেছে আমি জানি না, তোমরা যদি পেরে থাকো বলতে পারো। আমি একটাই বুঝতে পারলাম যে এইগুলো কিচ্ছু না, 25 উল্টো 52, 85 উল্টো 58, এটা ছাড়া আমি কোনো উপায় পাইনি। এবার তোমরা যদি কোনো উপায় পেয়ে থাকো সেটা কমেন্ট করতে পারো। নেক্সট, 3টি সংখ্যার মধ্যে প্রথম দ্বিতীয়টির দ্বিগুণ। এবার আচ্ছা, প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, দ্বিতীয়টি তৃতীয়টির 3 গুণ। তার মানে এখানে সবথেকে ছোটোকে দেখতে পাচ্ছি, তৃতীয় সংখ্যাটা। তাহলে এই টাইপের অঙ্ক অনেকবার করেছি পরীক্ষায়, অনেকবার যেহেতু আসে এই টাইপটা। তাহলে এখানে এক্সপেক্ট ধরবে না, 1 ধরবে, এই গুণ থাকলেই, বলেছিলাম আগের দিন। তাহলে এখানে কি? তৃতীয় সংখ্যাটি ধরে নেবে 1। এবার তৃতীয়টির 3 গুণ কি? দ্বিতীয়টা, তাহলে 1-এর 3 গুণ মানে 3। এবার বলছে প্রথমটি আবার কি? দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে দ্বিতীয় যদি 3 হয় তাহলে দ্বিগুণ মানে কত? 6। বুঝতে পেরেছো? এবার বলছে এর মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি? তাহলে 6 হচ্ছে বৃহত্তম। এই 6 দিয়ে মাল্টিপল কোনটা? এটা হচ্ছে না, এটা হচ্ছে না, তাহলে হয় 30 নয় 18, দূরত্ব একটা। গন্ডগোল করে দিয়েছে, কোনো সংখ্যা টংখ্যা কিছুই বলে দেয়নি, তা কী করে হবে? এখানে মানটা দিয়ে দেবে, পরীক্ষার সময় দেয়নি। যাই হোক, কিন্তু এইভাবেই করতে হবে। হ্যাঁ, নেক্সট, একটি সংখ্যাকে 9% বাড়ানো এবং 4% কমানো হলে নবগঠিত দুটি সংখ্যার পার্থক্য 312 হলে মূল সংখ্যাটি কত? তার মানে কি বলতে চাইছে? একটি সংখ্যাকে 9% বাড়ানো হলো এবং 4% কমানো হলো, তার মানে আলটিমেটলি কী হলো? একটা হলো 109% আর 4% কমানো হলো মানে কত? 196%। তাহলে এদের যে পার্থক্য এলো কত আসলো? কত ভাই?
13% এলো। আর এই 13% মানে কত বললো? 312। এবার বলছে মূল সংখ্যা মানে কত পার্সেন্ট হবে? 100% হবে পার্সেন্টেজ অঙ্কে। তাহলে 100% মানে কত? 13 কি যাচ্ছে? দেখো যাওয়ার তো কথা। 13 দুগুণী 26, রইল বাকি 5, 4 তেরং 52। তাহলে 24 × 100, 24, অপশন এ। নেক্সট। আচ্ছা এইটা ভুল আছে, ঠিক আছে? ভুল আছে তো মোহিত? এটা মানে কি? 15 প্লাস এইখানে যেটা আছে কি, যতগুলো সংখ্যা আছে, তাহলে বার আছে প্রত্যেকের মাথায়, তার মানে ততগুলো 9 করতে হবে। এবার এখানে কি ভাগ যাচ্ছে 3 দিয়ে, বা 9 দিয়ে কি ভাগ যাবে, বা 1 দিয়ে কি ভাগ যাবে, মানে 111 দিয়ে কি ভাগ যাবে? যাবে না তো মনে হয়। এখানে একটা মিস্টেক আছে অঙ্কটা, ঠিক আছে? আমি দেখেছিলাম এটা মিস্টেক আছে, কিন্তু প্রসেস সেম। নেক্সট। 150 টাকা সুদ পাওয়ার জন্য কি পরিমাণ টাকা 4% সুদের হারে 6 মাসের জন্য রাখতে হবে? এবার এই 4% সুদ কিন্তু বার্ষিক, এটা মাথায় রাখবে। তাহলে 150 টাকা সুদ পাওয়ার জন্য কি পরিমাণ টাকা 4% সুদের হারে, এই সুদের হারটা কিন্তু বার্ষিক হয়, 6 মাসের জন্য রাখতে হবে। তাহলে এখানে দেখো 4% যদি বছরে হয়, 6 মাস মানে কত পার্সেন্ট হবে? 2% বলেছে। তাহলে 6 মাসের জন্য রাখতে হবে। যে 150 টাকা সুদ পাওয়ার জন্য কি পরিমাণ টাকা, তাহলে আমরা পি এর ভ্যালু বের করতে পারি ডাইরেক্টলি। তাহলে আমরা বলতে পারি যে 2%-এর ভ্যালু কত এখানে? 2% সুদ মানেই 150 টাকা। আর আসল মানে কত পার্সেন্ট হবে? 100%। এর ভ্যালু কত হবে? ওই পিটিআর বাই 100, সে যুগ কিন্তু চলে গেছে, ওই যুগ আমরা নেই। তাহলে 5, 15, 75 আর 2 শূন্য, 7500 টাকা, অপশন বি। বোঝা গেল? সেই যুগ কিন্তু নেই যে আমরা ওই পিটিআর বাই 100 করতে যাবো। তুমি সে করতে পারো, তোমার জন্য আমি করে দিচ্ছি। 6 মাসে, তাহলে 1 বছরে 4%, আর 6 মাসে 2%, এটা বের করে নিলে। তাহলে আমরা কি জানি? আই ইকুয়াল টু পিটিআর বাই 100। তাহলে পি ইন্টু টি, 6 মাস মানে কত? হাফ, মানে নিচেই 2 লিখবে, বছর। পিটিআর বাই 100, পিটিআর বাই 100। তাহলে এখানে বলছে 150 টাকা হচ্ছে সুদ। তাহলে এবারে দেখো 2 দিয়ে এখানে কাটলে কত হবে? কিছু মিস্টেক করলাম নাকি? আই ইকুয়াল টু পিটিআর বাই 100, না ঠিকই তো আছে। তাহলে আলটিমেটলি এটা এখানে কত হয়ে যাচ্ছে? এখানে কাটো, 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও। এখানে 5 দিয়ে 10, 5 15 75। ও সূত্রের 100 লিখিনি, পিটিআর বাই, আর আই ইকুয়াল টু পিটিআর বাই 100 লিখিনি। যাই হোক, করবে দেখবে চলে আসবে, ঠিক আছে? বা পি ইকুয়াল টু কি জানি? আই, এখানে হচ্ছে 150, আই ইন্টু 100 বাই সময় আর টি, 6 মাস মানে হাফ। এই হাফ মানে ওপরে 2 গুণ হয়ে যাবে। কেমন? কি করলাম? ও সরি। আচ্ছা একটু বলে দিই, আমি একটু ভুল করছি। আমি দেখো, যেহেতু পিটিআর করে দিই তো ওই জন্য এখানে তো আমরা ধরেই নিয়েছি। অ্যাকচুয়ালি একটু ভুল করছি, সরি। দেখো অ্যাকচুয়ালি এখানে পিটা আমাকে বের করতে হবে, আর টিটা হচ্ছে 6 মাস মানে হাফ বছর, আর হচ্ছে 4%, আর আয় হচ্ছে 150। এখানে 4%ই রাখতে হবে, কারণ আমি এটা তখন তার হাফ থাকছে না, যদি 2% করি। হ্যাঁ ঠিক, আমি মিস্টেক করেছি। তাহলে এবার করে দেখো, পি ইকুয়াল টু টি আর বাই করে দেখো, 150 ইন্টু 100 ডিভাইডেড বাই 4 ইন্টু হাফ। হাফ মানে 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 100, মানে 50, 5 নম্বর। সবচেয়ে হচ্ছে ওই, আমি তো এই পিটিআর দিয়ে করি না, ওই জন্য ওটা দিয়ে করি, সবচেয়ে শর্ট হবে, একদম মুখে চলে আসবে। ফাইন্ড আউট দ্য সুইটেবল ওয়ান আউট ফর দ্য গিভেন এক্সপ্রেশন, মার্ডার অফ এ ব্রাদার। এটা অনেক আগের দিন তো 10টা পড়ে দিয়েছিলাম, ওখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। যারা পড়াশোনা করো তারা এটা পারবে, যারা পড়াশোনা করো না পারবে না ভাই। আমি তো সবই দিচ্ছি এসবগুলো। আর মার্ডার অফ এ ব্রাদার, তো একটা ভাইকে হত্যা করা মানে তাই কি বলে? ফ্র্যাট্রিসাইড। কি বলে? এই কথা বলো নাকি তোমরা? কি মানে মুখে মানে পান গুজে রেখেছো নাকি? ফ্র্যাট্রিসাইড। আর এখানে প্যাট্রিসাইড মানে কি? হ্যাঁ, মার্ডার অফ এ ফাদার। আর রেজিসাইড মানে কি? গলার ভয়েসও কমে গেছে এদের। রেজিসাইড মানে কি? দেবো এদের বাড়ি। কিং কে হত্যা।
আর হোমিসাইড মানে কি? জাতি। রেস বা পিপুলদের হত্যা, হিউম্যান বিংসের হত্যা। আচ্ছা, কোন অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত? পেরিয়ার। আচ্ছা, এই পেরিয়ারটা কোথায় রয়েছে, কোন রাজ্যে? পড়াশোনা কোন লেভেলে তোমাদের? পড়াশোনা পারছো না? কেরালা। ঘুম পাচ্ছে নাকি এখন? আমার তো ঘুম পাচ্ছে না, তোমাদের আর ঘুম পাই কেন? জলদাপাড়া কি জন্য বিখ্যাত? এক্সট্রিম ওয়ান্ডার। আচ্ছা, গির না, গির, গির অরণ্য কি জন্য বিখ্যাত? সিংহের জন্য বিখ্যাত গির, গুজরাট। একজন ভদ্র মহিলাকে দেখিয়ে একজন ভদ্রলোক বললেন তার মা আমার মায়ের একমাত্র কন্যা। এই যে একজন ভদ্রলোককে, মহিলাকে দিয়ে একজন ভদ্রলোক, এই ভদ্রলোকটা নিজেকে ভাববে সবসময়, ঠিক আছে? সে মেয়ে হও আর ছেলে হও, তুমি এই ভদ্রলোকটা নিজেকে ভেবে নাও, তাহলে ইজি হয়ে যাবে। তাহলে একজন মহিলাকে দেখিয়ে তুমি কি বলছো? একজন ভদ্রলোক বলছে, মানে তুমি বলছো তার মা, এই মহিলাটা, যে মহিলাটা আছে, এই মহিলাটার মা বলছে আমার মায়ের একমাত্র কন্যা। তাহলে আমার মায়ের একমাত্র কন্যা মানে কে? ভাবো, আমার বোন। আমার মায়ের একমাত্র কন্যা হচ্ছে আমার বোন। আমার মায়ের, তাহলে আমার যে বোন সেটা আমার বোন, ঠিক আছে? এটা হচ্ছে আমি। তাহলে আমার যে বোন সেটা আবার কে? একজন ভদ্র মহিলাকে দেখি একজন বলছে তার মা, তাহলে ভদ্র মহিলাটার মা। তাহলে এই যে ভদ্র মহিলা, এই মহিলাটার মা, সেটা আবার কে? আমার বোন। তার মানে কি? ভদ্রলোক কী হবে? ভদ্রমহিলার সঙ্গে সম্পর্কিত, তাহলে কী হবে? বোনের মেয়ের আমি কি হব? মামা হব। অপশান ডি, ঠিক আছে? এইটা নিজের ভেবে নেবে, তাহলে ইজি হয়ে যাবে। এবার বলো, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, আই অ্যাম হিয়ার।